আমি তোমাদের জন্য সাধারণ গণিত থেকে মাত্র 85টার মতো এমসিকিউ সিলেক্ট করছি। যে এমসিকিউ গুলা যদি তুমি বুঝে বুঝে করতে পারো ইনশাআল্লাহ, তুমি এখান থেকে প্রায় 20+ এমসিকিউ হচ্ছে তুমি কমন পাবা। ঠিক আছে, 12 থেকে 15টা হচ্ছে একদম হুবহু কমন পাবা। এরপরে 5 থেকে 6টা হচ্ছে তুমি কি টাইপ গুলো কমন পাবা ইনশাআল্লাহ। ঠিক আছে, সো এই যে 85টা এমসিকিউ যেগুলো হচ্ছে আমি সিলেক্ট করছি, সো ওগুলারই একটা ক্লাস আছে, আজকের ক্লাসটা ইনশাআল্লাহ। দেখো আমরা হচ্ছে গত ক্লাসে কি করছিলাম, দেখো গত ক্লাসে ভাই আমরা হচ্ছে তোমার এইগুলো হচ্ছে করছিলাম বৃত্তের এমসিকিউ, এগুলো হচ্ছে অনেক কিছু করছিলাম। সো আজকের ক্লাস হচ্ছে আমরা বীজগাণিতিক অনুপাত ও সমানুপাত যে চ্যাপ্টারটা আছে ভাইয়া, বিশ্বাস করো ভাইয়া, এই যে চ্যাপ্টারটা বীজগাণিতিক অনুপাত ও সমানুপাত, এই চ্যাপ্টারটা নট অনলি ফর ইওর এসএসসি এক্সাম। এটা তোমার হচ্ছে তুমি যে কোনো চাকরির পরীক্ষা যখন দিতে যাবা, এই চ্যাপ্টার থেকে তোমার সবচেয়ে বেশি কোশ্চেন আসে। বুঝতে পারছো? চাকরির পরীক্ষা তুমি যখন হচ্ছে একটা জব অ্যাপ্লাই করতে যাবা, তখন দেখবা এই চ্যাপ্টার থেকে কি সবচেয়ে বেশি প্রশ্ন হচ্ছে আইসা থাকে। সো এই চ্যাপ্টারটা নট জাস্ট ফর কি এসএসসি এক্সাম, এটা তোমার কি চাকরি পরীক্ষাও কি কাজে লাগবে ইনশাআল্লাহ। ঠিক আছে, সো খুব ভালোভাবে আমি করাবো, খুব শর্টকাটে করাবো। এমসিকিউ যেহেতু আমি এমন ভাবে তোমাকে করাবো যে তুমি হচ্ছে যাতে 10 সেকেন্ডে পারো। ঠিক আছে ইনশাআল্লাহ। আর যেখানে বেসিক দেখানো প্রয়োজন ওখানে কি আমি বেসিক দেখাবো ইনশাআল্লাহ। ক্লিয়ার? ওকে, দেখো তাহলে আমরা শুরু করি। দেখো প্রথম এমসিকিউ কি বলছে, একটা দ্রব্যের ক্রয় মূল্য বিক্রয় মূল্য কি 5:6 হলে শতকরা লাভ কত? টেকনিক লেখো ভাই, টেকনিক লেখো। শতকরা লাভের ক্ষেত্রে শতকরা তোমার লাভ বলুক, শতকরা লাভ অথবা ক্ষতি, লাভ বা কি ক্ষতি। আচ্ছা আমি লাভ দিয়ে আগে লিখি, ধরো শতকরা লাভ। ঠিক আছে, শতকরা লাভ। যাও, আচ্ছা যাও, সমস্যা নেই। আচ্ছা অনেকে যুক্ত হয়ে গেছে আমাদের সাথে, 9টায় শুরু করলে হয়তো আর অনেকে যুক্ত হইতো। আবার আচ্ছা নীল কালারটা কই গেল? আচ্ছা যাই হোক, দেখো যখন তোমাকে বলবে যে শতকরা লাভ অথবা কি শতকরা ক্ষতি, তুমি জাস্ট একটা কাজ করবা ভাইয়া, সেটা হচ্ছে তুমি যে কাজটা করবা, তুমি এখানে একটা দাগ দিবা। দেখো এখানে একটা দাগ দিবা, দিছো। আচ্ছা নিচে কি লিখবা ভাইয়া? নিচে ক্রয় মূল্য, নিচে সবসময় অলওয়েজ ফিক্সড ক্রয় মূল্য। বুঝছো? তাহলে কি বললাম ভাইয়া, শতকরা লাভ বলুক বা শতকরা ক্ষতি বলুক, যাই বলুক না কেন, তুমি জাস্ট কি করবা, একটা দাগ দিবা। আর নিচে কি লিখবা ভাইয়া? নিচে হচ্ছে কি লিখবা? ক্রয় মূল্য লিখবা। ঠিক আছে, আচ্ছা আর উপরে কি করবা? উপরে হচ্ছে ভাইয়া বড় মাইনাস ছোট, বড়, দেখো বড় মাইনাস হচ্ছে ভাইয়া ছোট, বড় মাইনাস হচ্ছে ছোট। ঠিক আছে, তাহলে এই জিনিসটা কি মনে থাকবে না ভাই? এই জিনিসটা কি মনে থাকবে না? এটা কি জাস্ট লাভের জন্য না, এটা হচ্ছে লাভের জন্য প্লাস ক্ষতির জন্য। ঠিক আছে, এটা হচ্ছে কি, এটা হচ্ছে তোমার লাভ বলুক অথবা ক্ষতি বলুক, দুইটার জন্যই প্রযোজ্য। শতকরা লাভ অথবা লাভ বা ক্ষতি। ঠিক আছে, লাভ বা ক্ষতি, শতকরা লাভ বলুক অথবা ক্ষতি, যাই বলুক না কেন, তোমার হচ্ছে সূত্র হচ্ছে এটা, টেকনিক হচ্ছে এটা। এটা তুমি বইয়ে কোথাও পাবা না। ঠিক আছে, এটা হচ্ছে বইয়ে কোথাও তুমি পাবা না, এটা হচ্ছে আমি অ্যানালাইসিস করি, আমি নিজে অ্যানালাইসিস করছি, করে হচ্ছে এটা বানিয়েছি। সো তুমি নিচে কি লিখবা? নিচে হচ্ছে কি ক্রয় মূল্য লিখবা, আর উপরে হচ্ছে কি বড়টা থেকে ছোটটা হচ্ছে বাদ দিবা। আর এখানে একটা 100% গুণ দিবা, হচ্ছে গুণ দিবা। এইটাই হচ্ছে কথা। তুমি কি জাস্ট এটা মনে রাখতে পারবা না? সবাই আমার সাথে বলো, নিচে থাকবে ক্রয় মূল্য, নিচে কি থাকবে? নিচে হচ্ছে ক্রয় মূল্য থাকবে, উপরে কি হবে? বড় মাইনাস ছোট গুণ 100%, শেষ। তাহলে দেখো এখানে যদি এটা আমরা করি, কি বলছে, একটা দ্রব্যের ক্রয় মূল্য বিক্রয় মূল্য কি 5:6, শতকরা লাভ কত? তাহলে দেখো এখানে ক্রয় মূল্য কত, দেখো ক্রয় মূল্য কি আগে আছে না? দেখো ক্রয় মূল্য কি আগে আছে, আর এখানে আগে আছে কত? 5। এর মানে ক্রয় মূল্য হচ্ছে কত? 5। তাহলে এই 5 হচ্ছে নিচে লেখা লাগবে, ঠিক আছে। আচ্ছা তারপরে কি উপরে কি করতে হবে? উপরে হচ্ছে কি বড় মাইনাস ছোট, তাহলে বড় কত? 6, তাহলে বড় হচ্ছে 6, সো 6 মাইনাস হচ্ছে কি ছোট কত আমাদের? 5, সো এই হচ্ছে 5 গুণ হচ্ছে কত? 100%, শেষ, খেলা শেষ। তাহলে 6 থেকে 5 দিয়ে দিলে কত? 1, আর নিচে কত? 5, আর এখানে কত? 100%। তাহলে বলো 5 দিয়ে যদি আমি 100 কে কাটি, তাহলে কত পাই? 20 পাই না? আমার কি 20%, শেষ। আমার হচ্ছে ভাইয়া 20%, শেষ। দেখো 20% আছে না? আছে, এই নাম্বার আছে। ক্লিয়ার? বলো এগুলা যদি হচ্ছে তুমি এই যে অনেক এই সেই করে করতে যাও, তোমার যদি একটা এমসিকিউ করতে যদি তুমি 1 মিনিট টাইম লাগাও, তাহলে তো হবে না। মানে একদম শর্টকাটে বুঝতে হবে যে উপরে হচ্ছে কি বড়টা থেকে ছোটটা মাইনাস করবো, নিচে হচ্ছে কি জাস্ট ক্রয় মূল্যটা বসাই দিব, গুণ 100%, শেষ। ক্লিয়ার নাকি? বলো ক্লিয়ার হলে সি লাগবা। ক্লিয়ার হলে কি লাগবে ভাইয়া? ক্লিয়ার হলে সি লাগবা। তাহলে এখন সাপোজ তোমাকে বলা হলো যে এখানে শতকরা এরকম একটা প্রশ্ন দেওয়া হলো, দাঁড়াও দেখে আছে কিনা। আচ্ছা দেখো, ধরো আমি লিখতেছি, ধরো এখানে বলা হলো যে একটা দ্রব্যের, আমি এগুলো মুছে দিতেছি। ধরো এরকম বলা হলো যে দ্রব্যের ক্রয় মূল্য হচ্ছে, ধরো বলা হলো যে তোমার 7, ক্রয় মূল্য বিক্রয় মূল্য ধরো বলা হলো কি 7:3। ঠিক আছে, ক্রয় মূল্য বিক্রয় মূল্য ধরো বলা হলো কি 7:3। তাহলে বলবো কি, তাহলে এখানে কি বলবে? তুমি একটু আইডিয়া করো বা একটু চিন্তা করো, এখানে আসলে কি বলবে? এখানে তোমাকে অবশ্যই বলবে যে শতকরা ক্ষতি কত। বলো তো, এখানে কি তোমার জীবনেও বলবে যে এখানে হচ্ছে লাভ কত? এখানে কিন্তু লাভ বলবে না, এখানে তোমাকে কি বলবে? শতকরা ক্ষতি কত। কারণ হচ্ছে দেখো ভাইয়া, ক্রয় মূল্য কত? ক্রয় মূল্য হচ্ছে 7,
বিক্রয় মূল্য কত? বিক্রয় মূল্য হচ্ছে কত আমাদের 3। তাহলে 7 বড় না 3 বড়? অবশ্যই কি 7 বড়। এর মানে কি ক্রয় মূল্য হচ্ছে কি বেশি। ক্রয় মূল্য কত দেওয়া আছে 7, বিক্রয় মূল্য কত দেওয়া আছে 3, এর মানে ক্রয় মূল্য হচ্ছে কি বেশি। তাহলে যেহেতু ক্রয় মূল্য বেশি তাহলে অবশ্যই কি এখানে কি লাভ হবে, তাই না? তো তোমাকে প্রশ্ন বলবে কি শতকরা, আচ্ছা দাও, হ্যাঁ ক্রয় মূল্য হচ্ছে কত? ক্রয় মূল্য হচ্ছে কি 7 মানে বেশি, আর বিক্রয় মূল্য হচ্ছে কত 3। এর মানে ও যে টাকা দিয়ে কিনছে তার চেয়ে কি কম টাকা দিয়ে হচ্ছে কি বিক্রি করছে। বুঝছো, যে টাকা দিয়ে হচ্ছে কিনছে তার চেয়ে কি কম টাকা দিয়ে হচ্ছে কি বিক্রি করছে। তাহলে কম টাকা দিয়ে যদি বিক্রি করে তাহলে সেখানে কি হবে? ক্ষতি হবে। সো তাহলে তোমার এত কিছু না বুঝলেও হবে। তোমার এখানে কি বলছে? তোমার এখানে কি ক্ষতি বলছে, শতকরা ক্ষতি বলছে। আমাদের সূত্র হচ্ছে এটা। সূত্র হচ্ছে কি? সূত্র হচ্ছে তোমার সিম্পল, যে তোমাকে আমি যে এত কিছু এখানে যে এত কিছু বললাম এগুলো তোমার না বুঝলেও চলবে। এগুলো না বুঝলেও চলবে। তুমি জাস্ট কি করবা? তুমি জাস্ট নিচে লিখবা কি ক্রয় মূল্য। তাহলে ক্রয় মূল্য কত দেওয়া আছে? ক্রয় মূল্য হচ্ছে কি 7 দেওয়া আছে। সো 7, আর উপরে হবে কি বড়টা থেকে ছোটটা মাইনাস। তাহলে 7 থেকে 3 বাদ, গুণ হচ্ছে 100%। তো যদি করো তাহলে 7 থেকে 3 বাদ কত? 4। নিচে কত? 7 গুণ 100%। তাহলে এটা হচ্ছে ক্যালকুলেটর তুলবা। এখন তো আর তুমি কাটতে পারবে না, তাই না? এখন তো কাটতে পারবে না। সো তুমি ক্যালকুলেটর তুলবা। তাহলে ক্যালকুলেটর কি করবা? ক্যালকুলেটর লিখবা যে 4 গুণ 100, 4 গুণ 100 ভাগ হচ্ছে কত? 7, ভাগ হচ্ছে 7। তাহলে কত? 57.14%। বুঝছো, 57.14%। এই হচ্ছে খেলা, সিম্পল। বুঝছো? তো এখানে দেখো, এখানে তোমাদের একটু বলি, এখানে ক্রয় মূল্য বিক্রয় মূল্য কত দেওয়া আছে? 7:3। তোমার এমনও দেওয়া থাকতে পারতো, সাপোজ ধরো হচ্ছে এখানে দিল বিক্রয় মূল্য, ঠিক আছে, এখানে ধরো দিল বিক্রয় মূল্য আর এখানে ধরো দিল ক্রয় মূল্য, কোনো সমস্যা নাই। এখানে ধরো দিল বিক্রয় মূল্য আর এখানে দিল কি ক্রয় মূল্য, কোনো সমস্যা নাই। তুমি জাস্ট কি তোমার তোমার এই যে এই জিনিসটা হচ্ছে ঠিক রাখবা। দেখো এখন আমি তোমাকে বলি, ধরো আমি কিন্তু চেঞ্জ করে দিছি, তাই না? আমি হচ্ছে তোমাকে চেঞ্জ করে দিছি। আমি হচ্ছে এখানে বিক্রয় দিছি, প্রথমে বিক্রয় দিছি আর পরে কি ক্রয় দিছি। প্রথমে বিক্রয় দিছি আর পরে কি ক্রয় দিছি। আচ্ছা, তাহলে বিক্রয় মূল্য হচ্ছে কি এখানে 7 বেশি আর ক্রয় মূল্য কি কম। তাহলে এখানে কি হবে? এখানে হচ্ছে লাভ হবে। তো এটা তোমাকে প্রশ্নে বলে দেওয়া থাকবে। এটা তোমার প্রশ্ন বানানো লাগবে না, প্রশ্ন হচ্ছে বলে দেওয়া থাকবে। সো তুমি জাস্ট দেখবা এটা মনে রাখবা যে এই বিক্রয় মূল্যের জায়গায় কত দেওয়া আছে? 7, আর ক্রয় মূল্যের জায়গায় কত দেওয়া আছে? 3। তাহলে আমাদের সূত্র কি? সূত্র হচ্ছে কি ক্রয় মূল্য নিচে থাকবে। তাহলে ক্রয় মূল্য কত? এখানে 3। সো এই যে 3 থাকবে। আর বিক্রয় মূল্য কত? তাহলে ক্রয় মূল্য কত? 3। আর উপরে কি হবে? উপরে জাস্ট হচ্ছে কি বড়টা থেকে ছোটটা কি মাইনাস। তাহলে বড়টা থেকে ছোটটা মাইনাস করো, 7 - 3 করো। তাহলে কত হবে? উপরে হচ্ছে কত? 4 আর নিচে কত? 3 গুণ কত? 100%। ঠিক আছে, এটা করলে যা হয় তাই অ্যান্সার। বলো বুঝছো? বলো বুঝছো কিনা? বুঝতে পারলে কি লিখবা? 2C লেখো। আচ্ছা, এখন এখন দেখো, তাহলে এই টাইপটা, তাহলে এই প্রশ্নটা, এরকম প্রশ্ন আসলে আসলে আশা করি পারবা। এখন দেখো ভাইয়া, এখন হচ্ছে তোমার যদি এরকম আসে, এরপর দেখো আর এই জায়গা থেকে আরেকটা টাইপের প্রশ্ন হয়, সেটা হচ্ছে 25% লাভে ক্রয় মূল্য বিক্রয় মূল্যের অনুপাত কত। বুঝছো? তাহলে এরকম যদি প্রশ্ন আসে, যদি এরকম আসে যে X% লাভে, ধরো হচ্ছে X% লাভে, X% লাভে ক্রয় মূল্য বিক্রয় মূল্যের অনুপাত কত, ঠিক আছে? যদি এরকম আসে, মানে এত পার্সেন্ট লাভে বা এত পার্সেন্ট ক্ষতিতে, এত পার্সেন্ট লাভে বা এত পার্সেন্ট ক্ষতিতে, এরকম যদি তোমার একটা প্রশ্ন পাও, তাহলে তুমি একদম চোখ বন্ধ করে একটা জিনিস ধরবা। সেটা হচ্ছে কিবা, চোখ বন্ধ করে তুমি হচ্ছে ক্রয় মূল্যটা 100 ধরবা। রিয়াদ ভাই বলছে, আমি বলছি, মানে তুমি ধরবা এটা। তুমি জাস্ট এইটা যদি দেখো যে এত পার্সেন্ট লাভে, ধরো হচ্ছে 25% লাভে, 34% লাভে, 37% লাভে, 50% লাভে, 60% লাভে, বা 20% ক্ষতিতে, বা 30% ক্ষতিতে, বা 35% ক্ষতিতে। সো এরকম যখন হচ্ছে লাভে ক্ষতিতে, এত পার্সেন্ট লাভে এত পার্সেন্ট ক্ষতিতে, এরকম যখন থাকবে, তুমি চোখ বন্ধ করে কি ধরবা? ক্রয় মূল্য হচ্ছে 100 ধরবা। ক্রয় মূল্য কত ধরবো বলো? আমার সাথে সাথে বলো, আমার সাথে সাথে সবাই একটু রিপিট করো, তাহলে মনে থাকবে, নাহলে মনে থাকবে না। মনে রাখবা যে এত পার্সেন্ট ক্ষতিতে বা এত পার্সেন্ট লাভে যদি প্রশ্ন আসে, তাহলে চোখ বন্ধ করে আমরা ক্রয় মূল্য হচ্ছে কত ধরবো? ক্রয় মূল্য হচ্ছে আমরা কি 100 টাকা হচ্ছে ধরবো। ঠিক আছে, ক্লিয়ার? আচ্ছা, তাহলে ধরলাম। এখন দেখো ক্রয় মূল্য হচ্ছে কি 100 টাকা ধরলাম। এখন দেখো ক্রয় মূল্য যদি 100 টাকা ধরি, এখন আমাদের কি বিক্রয় মূল্যটা লাগবে না? বিক্রয় মূল্যটা লাগবে। তাহলে আমাকে বলো একটু যে ক্রয় মূল্য যদি 100 টাকা হয় এবং এখানে বলছে যে 25% লাভে হচ্ছে ও বিক্রি করছে, 25% লাভে হচ্ছে কি বিক্রি করছে, এর মানে তাহলে বিক্রয় মূল্যটা ভাই কত হবে? বিক্রয় মূল্যটা হবে হচ্ছে এই ক্রয় মূল্য প্লাস হচ্ছে তোমার যত পার্সেন্ট লাভ বলবে। কত পার্সেন্ট লাভ বলছে তোমার? 25% লাভ বলছে না? তাহলে কি তোমার হচ্ছে এই 25। তাহলে এটাই হচ্ছে কি তোমার হচ্ছে বিক্রয় মূল্য। আমার বিষয়টা কি ভাই বুঝতে পারছো? এত পার্সেন্ট লাভে বা এত পার্সেন্ট ক্ষতিতে থাকলে আমরা চোখ বন্ধ করে ক্রয় মূল্যটা ফিক্সড 100 টাকা ধরবো। আর যত পার্সেন্ট লাভে বলবে, তাহলে বিক্রয় মূল্য হবে কত? বিক্রয় মূল্য হবে হচ্ছে ওই ক্রয় মূল্যের সাথে যত পার্সেন্ট বলবে ওটা হচ্ছে যোগ করবা, তাহলে কি তুমি হচ্ছে বিক্রয় মূল্য হচ্ছে কি পেয়ে যাবা। বুঝছো? এখন তাহলে তোমার কি বলছে? এখন তোমাকে তাহলে কি বলছে ভাইয়া? এখন তোমাকে বলছে তাহলে যে, এখন তোমাকে বলছে যে ক্রয় মূল্য বিক্রয় মূল্যের অনুপাত। তাহলে ক্রয় মূল্য ভাগ কি? ভাগ হচ্ছে কি বিক্রয় মূল্য। ক্রয় মূল্য কিন্তু আগে আছে, যেটা হচ্ছে আগে থাকবে ওটা হচ্ছে উপরে লিখতে হবে, আর যেটা পরে থাকবে ওটা হচ্ছে নিচে লিখতে হবে। তাহলে বিক্রয় মূল্য, ঠিক আছে, বিক্রয় মূল্য।
তাহলে দেখো তাহলে খেয়াল করো, ক্রয় মূল্য কত? ক্রয় মূল্য হচ্ছে কত? 100। এই যে 100 লেখো, তাই না? 100 লেখো। এবার হচ্ছে বিক্রয় মূল্য কত ভাই? বিক্রয় মূল্য হচ্ছে কত? 125। 125 লেখো। তাহলে এবার তুমি খেলো, তুমি যদি হচ্ছে এখানে ক্যালকুলেটর দিয়ে চাইলে ভাগ করতে পারো, অথবা তুমি হাতেও করতে পারো। হাতে করলে কি 100 কে 25 দিয়ে করলে হচ্ছে 4 বার যায়, আর 125 কে যদি আমি 25 দ্বারা ভাগ করি তাহলে হচ্ছে কি 5 বার যায়। সো অ্যান্সার আসবে কত আমাদের? অ্যান্সার আসবে কি 4/5। তুমি হাতে না করতে পারলে তুমি ক্যালকুলেটর দিয়ে করবা, কোনো সমস্যা নাই। তাহলে কি 4/5 আসলো না? 4/5 মানে কি? 4/5 মানে হচ্ছে 4, এই যে ভাগ চিহ্নটা আছে দেখো, এই যে ভাগ চিহ্ন, এই ভাগ চিহ্নের মানে কি? এই ভাগ চিহ্নের বদলে হচ্ছে ইস টু হবে। এই যে ভাগ চিহ্নটা আছে, এই ভাগ চিহ্নের বদলে কি হবে ভাইয়া? এই যে ইস টু হবে, আর নিচে কত আছে? 5, এই 5 হবে। সো অ্যান্সার তাহলে কত ভাইয়া? 4:5। 4:5 কি আছে? অবশ্যই আছে, 100% থাকবে 4:5। ক্লিয়ার? বলো ক্লিয়ার? আচ্ছা, তাহলে আমাকে একটু বলো যে এটা যদি বুঝতে পারো তাহলে আমি এর সাথে আরেকটা জিনিস শেখাই। ধরো হচ্ছে তোমাকে বললো যে 25% এখানে ক্ষতিতে, সেম প্রশ্নটা ধরো তোমাকে বললো যে ভাইয়া নীল মার্কেটটা কই গেল? আচ্ছা পাইছি। দেখো ধরো তোমাকে বললো যে ভাইয়া, তোমাকে ধরো বললো যে 25% ক্ষতিতে, সেম প্রশ্ন বললো যে 25% হচ্ছে ক্ষতিতে, ঠিক আছে? সেম প্রশ্ন তোমাকে বললো যে 25% ক্ষতিতে ক্রয় মূল্য ও বিক্রয় মূল্যের অনুপাত কত? তাহলে আমি ভাইয়া তোমাকে কি শিখাইছি? আমি তোমাকে শিখাইছি এত পার্সেন্ট ক্ষতি বলুক বা এত পার্সেন্ট লাভ বলুক, যাই বলুক না কেন, এত পার্সেন্ট ক্ষতি বলুক বা এত পার্সেন্ট লাভ, যাই বলুক না কেন, তোমার ক্রয় মূল্য হচ্ছে কি ফিক্সড। ক্রয় মূল্য হচ্ছে ফিক্সড। ক্রয় মূল্য কত টাকা? ক্রয় মূল্য হচ্ছে 100 টাকা। তাহলে ক্রয় মূল্য হচ্ছে কত টাকা ভাইয়া? ক্রয় মূল্য হচ্ছে 100 টাকা, ঠিক আছে? 100 টাকা, এটা হচ্ছে ফিক্সড। যাই বলুক না কেন, ক্রয় মূল্য 100 টাকা, এটা হচ্ছে ফিক্সড। তাহলে এবার বলো বিক্রয় মূল্য কত হবে? বিক্রয় মূল্য কত হবে ভাইয়া? বিক্রয় মূল্য কত হবে? বিক্রয় মূল্য কি হবে? এই যে প্রথমে তুমি ক্রয় মূল্যটা লিখবা, এবার হচ্ছে কি? এবার হচ্ছে কি? ক্ষতি হয়েছে। তাহলে ক্ষতি হলে তাহলে কি করতে হয়? ক্ষতি হলে মাইনাস করতে হয়। তাহলে মাইনাস করবা, কত করবা? 25% ক্ষতি হয়েছে, তাই না? যে 25% ক্ষতিতে, তাহলে 25 মাইনাস করবা। তাহলে 100 থেকে 25 গেলে কত থাকে? আমাদের 75, ঠিক আছে? এবার তাহলে দেখো, এবার তাহলে কি বলছে যে ক্রয় মূল্য বিক্রয় মূল্যের অনুপাত। তাহলে তাহলে খেয়াল করো, তাহলে ভাইয়া তাহলে আমাকে বলো যে ক্রয় মূল্য কত এখন? ক্রয় মূল্য হচ্ছে 100, বিক্রয় মূল্য কত? 75। সেই যে 75। তাহলে তুমি হচ্ছে এখানে কি যদি ক্যালকুলেটর দিয়ে করো বা হাতে যদি করো, দেখো আমি যদি 25 দিয়ে কাটি তাহলে এখানে কি 4 বার যাবে, আর এখানে কি 3 বার যাবে। সো 4:3, 4/3 মানে কি 4:3। বলো ক্লিয়ার কিনা? বলো ক্লিয়ার কিনা? বলো ক্লিয়ার কিনা? ক্লিয়ার কিনা? ক্লিয়ার হলে কি লিখবা বলো? এটাই কুইজ, বলো ফার্স্ট, একদম ফার্স্ট অ্যান্সার দিবা, ঠিক আছে? জাস্ট তুমি এটা লিখবা যে এ বি সি নাকি ডি, এ বি সি নাকি ডি, জাস্ট এই অপশনটা লিখবা। এটা হচ্ছে আমি সবার আগে কে দিছি। আচ্ছা, রাইট অ্যান্সারটা হচ্ছে আমরা আগে বের করি। হ্যাঁ, সময় অতিবাহিত হয়ে গেছে, যারা হচ্ছে এখনো পারো নাই তারা হচ্ছে আর ফার্স্ট হইতে হবে ভাইয়া, ঠিক আছে? এমসিকিউতে আরো সুপার ফার্স্ট হইতে হবে। তাহলে এখানে দেখো আমাদের কি বলছে ভাইয়া, একদম সহজ বিষয়। আমি বলছি কি ক্রয় মূল্য অলওয়েজ ফিক্সড। তুমি দেখো এখানে মেইন পেজটা আছে, আগে কিন্তু বিক্রয় মূল্য বলছে, খেয়াল করো। বিক্রয় মূল্য ভাগ কি ক্রয় মূল্য, বিক্রয় মূল্য কিন্তু আগে বলছে, আর হচ্ছে কি ক্রয় মূল্য, সেই হচ্ছে ক্রয় মূল্য। ক্রয় মূল্য, তাহলে দেখো বিক্রয় মূল্য আর ক্রয় মূল্য। আমরা ক্রয় মূল্য তো জানি যে যাই বলুক না কেন ক্রয় মূল্য কত হবে? ক্রয় মূল্য হচ্ছে 100 টাকা হবে। সেই 100 লিখলাম। আচ্ছা, বিক্রয় মূল্য তাহলে কত হবে? আমাদের বিক্রয় মূল্য হবে কত? 20% যেটা বলছে, এর মানে কি 100 থেকে কি 20 হচ্ছে বাদ দিবা, তাহলে কত হইলো আমাদের 80, তাই না? বিক্রয় মূল্য আমাদের কত? 80। সো এখানে কি 80 বসাও। 80 যদি বসাও তাহলে কত হইতাছে? তুমি যদি 20 দিয়ে কাটাকাটি করো, 20 দিয়ে যদি কাটাকাটি করো তাহলে কত? 4 20 80, আর এখানে কত? 5 20 100, তাহলে কি 4/5। 4/5 মানে কত আমাদের? 4:5 হচ্ছে 5। তো 4:5 কোথায় আছে? আচ্ছা নাম্বারে। সি নাম্বারে আমরা এগুলো করি, যদি বললামই। আচ্ছা, সমানুপাতের উদাহরণ কি? দেখো আমরা খুব সহজভাবে শিখবো। সমানুপাতের উদাহরণ কি মনে রাখবো ভাইয়া? ধরো হচ্ছে সাপোজ তোমার এখানে তোমার 1/2 দেওয়া আছে, আর এখানে ধরো হচ্ছে তোমার 2/4 দেওয়া আছে, ঠিক আছে? এখানে ধরো এই সমান সমানের এই পাশে ধরো 2/4 দেওয়া আছে, আর সমান সমানের এই পাশে ধরো কি 1/2 দেওয়া আছে। তাহলে আমাকে বলো তো এই 2 দিয়ে যদি আমি 4 কে ভাগ করি, 2 দিয়ে যদি আমি 4 কে কাটাকাটি করি তাহলে কি পাবো? এখানে 2 পাবো, আর এখানে কি 1 পাবো না? বুঝছো? 2 দিয়ে 4 কে কাটলে আমি কি পাবো? এখানে 1 আর এখানে কি 2 পাবো। সো বেসিক্যালি আমাদের কি দাঁড়ালো? এই পাশেও কি 1/2, এই পাশেও কি আমাদের 1/2। সো সমানুপাত হচ্ছে ওইটা, সমানুপাত হচ্ছে ওইটা যেটার ক্ষেত্রে তোমার সমান সমানের এই পাশে যা থাকবে সমান সমানের এই পাশেও কি তোমার সেম থাকবে। কাহিনী ক্লিয়ার? বুঝছো? আরেকটা উদাহরণ দিই। সাপোজ ধরো হচ্ছে তোমার এরকম আছে, এখানে ধরো হচ্ছে 1/5 আছে, এখানে ধরো 1/5 আছে, আর এখানে ধরো হচ্ছে তোমার 1/5 আছে, আর এখানে ধরো হচ্ছে ভাই তোমার হচ্ছে 5 1/5 আছে, ঠিক আছে? 1/5 আছে, আর এখানে ধরো হচ্ছে 5/25 আছে। খেয়াল করো, ধরো এই পাশে আছে কি 1/5 আছে, আর এই পাশে ধরো হচ্ছে কি 5/25 আছে। তাহলে তুমি যদি এই 5 দিয়ে 25 কে কাটো, এই 5 দিয়ে যদি তুমি 25 কে কাটো তাহলে কি পাবা? এখানে 1 পাবা, আর এখানে কি 5 পাবা না? তাহলে কি দাঁড়াইলো? 1/5 এই পাশেও কি আমাদের 1/5। সো সমান সমানের এই পাশে যা আছে সমান সমানের এই পাশে কি আমাদের সেম জিনিস আছে। আমাদের এটাই কি আমাদের, তাহলে এটাই হচ্ছে কি সমানুপাত।
বুঝতে পারছো? তাহলে এখন বলো, এখন এখান থেকে বলো ভাইয়া যে এখানে সমানুপাত কোনটা, এখানে সমানুপাত কোনটা বলো, এখানে সমানুপাত কোনটা? খেয়াল করো, আমি যদি প্রথম অপশনটা যদি খেয়াল করি, প্রথম অপশনে কি 3/4 আর কি দেওয়া আছে 4/3, তাহলে এটা তো জীবনে হবে না, তাই না? 3/4 আর 4/3 তো এক কথা না, এটা বাদ। তারপর দেখো বি নাম্বারে দেখো 2/3 আর হচ্ছে কি 6/10, তাহলে 2/3, এখানে 6/10 কে যদি তুমি কাটাকাটি করো হবে না, 2 দ্বারা কাটলে এখানে কি পাবা, 2 দ্বারা কাটলে এখানে 3 পাবা, আর এখানে কত 5 পাবা, তাই না? দেখো 2 দিয়ে যদি 6 কে ভাগ করো তাহলে কত 3 পাবা, আর 2 দিয়ে যদি 10 কে ভাগ করো তাহলে কত পাবা 5 পাবা। সো 3/5 এখানে 2/3 মিললো না, তাই না? এটা হবে না। তো তুমি এটা সি নাম্বারটা খেয়াল করো, সি নাম্বারটা খেয়াল করো, দেখো কত আছে 3/2। দেখো সি নাম্বারের ক্ষেত্রে কি আছে ভাইয়া, সি নাম্বারের ক্ষেত্রে তোমার, সি নাম্বারের ক্ষেত্রে ভাইয়া দেখো কি আছে 3/2 আর কি আছে 9/6। তাহলে দেখো ভাইয়া তোমার হচ্ছে এই যে 3/2 আর এই যে 9/6, সো এখানে ভাইয়া তুমি হচ্ছে যদি কাটাকাটি করো, যদি 3 দিয়ে কাটাকাটি করো, 6 কে যদি 3 দ্বারা ভাগ করো তাহলে কত পাবা 2, আর 9 কে যদি 3 দ্বারা ভাগ করো তাহলে কত পাবা 3। সো 3/2, সো এখানে 3 এখানে কি 2, তাহলে দেখো এই পাশেও 3/2 এখানেও কি 3/2, তাহলে আমাদের কি এটাই কি আমাদের সমানুপাত। বুঝতে পারছো? সো এখানে যে এই যে কাটাকাটি যে বিষয়টা, এখানে তুমি যদি কাটাকাটি করতে না পারো সমস্যা নাই, তুমি হচ্ছে ক্যালকুলেটরে তুলো। দেখো ভাইয়া তুমি হচ্ছে এখানে যদি কাটাকাটি করতে না পারো সমস্যা নাই, তো কত আছে 9/6, তাই না? দেখো 9/6, সো তুমি একটা কাজ করো, দেখো এই যেখানে যাদের এই ক্যালকুলেটর আছে 9 ভাগ দিলে কত 6, 9/6 আছে, তারা দেখা যাচ্ছে না, দেখো আমি তোমাকে বোঝাচ্ছি, খেয়াল করো 9/6 আছে না, সো তুমি দেখো এই যে 9 তুলবা, 9 ভাগ হচ্ছে কত, ভাগ হচ্ছে 6, সো এটা হচ্ছে 6 দিলাম, ঠিক আছে? 9/6 দিলাম, তারপর কি যে সমান সমান চাপ দিলাম, সমান সমান চাপ দিলাম, কত আসছে 1.5, সমান সমান চাপ দেওয়ার কত আসছে 1.5 আসছে না? এখন তুমি দেখো এই যে বাটনটা আছে না, এই যে AB/C, এই যে AB/C দেখো এই ক্যালের নিচে, এই ক্যালের নিচে AB/C যে বাটনটা আছে, এই বাটনে একটা চাপ দিবা, তাহলে দেখো কত আসে, এখানে সমস্ত আকার আসছে, ঠিক আছে? এখানে সমস্ত আকার আসছে, এই ক্যালকুলেটরে সরাসরি আসে না, তো সমস্ত আকার আসছে। সো এটা যদি হিসাব করো, তোমার কিভাবে হিসাব করতে হয়, এই যে 2 মানে এই যে শেষেরটা, মানে এই যে প্রথমটা আর শেষেরটা হচ্ছে কি গুণ করতে হয়। সো 2 আর 1 গুণ করলে কি 2 একে 2, তার মাঝখানেটা হচ্ছে যোগ করতে হয়, তাহলে 2 একে 2 আর 1 কত 3, সো আর নিচে কত হবে এই শেষেরটা হবে, সো 3/2, ঠিক আছে? সো এই ক্যালকুলেটর আছে এইভাবে সমস্ত আকার আসে। কিন্তু দেখো এই ক্যালকুলেটর যদি আমি করি, এই যে যাদের কাছে 991 ES আছে তাদের ক্ষেত্রে দেখো কত আছে 9/6, সো 9 ভাগ যদি 6 করো, 9/6 করে সমান সমান চাপ দিলে দেখো একদম ডাইরেক্ট সরাসরি কত আসে 3/2 আসে পড়ে। সো এই ক্যালকুলেটরের মানে এই যে 991 ES প্লাস, এটা তোমরা সবাই কেনার চেষ্টা করবা। এই ক্যালকুলেটরের সুবিধা হচ্ছে এটা যে এখানে সরাসরি আসে পড়ে, প্লাস আরো অনেক সুবিধা আছে, ঠিক আছে? সো তোমরা সবাই যাদের কাছে ভাইয়া, যাদের কাছে এই ক্যালকুলেটর আছে তোমরা সবাই হচ্ছে এটা কেনার চেষ্টা করবা, ঠিক আছে? এটাতে হচ্ছে অনেক বেশি অনেক কিছু করা যায়, এক্সট্রা করা যায়, ঠিক আছে ভাইয়া? আচ্ছা ফাইন, তাহলে দেখো আমি আসলে চাই যে তোমরা সবাই সবকিছু যাতে বুঝতে পারো, ঠিক আছে? ওইভাবে আমি ক্লাসটা নেই। এখন দেখো এটা তাহলে বুঝতে পারছো, তাহলে এটা যদি বুঝতে পারো ভাইয়া, এটা যদি বুঝতে পারো, এটা যদি ভাইয়া বুঝতে পারো, তাহলে আমরা যদি পরবর্তীতে যাই, দেখো এখানে কি বলছে, এখানে হচ্ছে ক্রমিক সমানুপাতিক, ABC ক্রমিক সমানুপাতিক হলে তাহলে এই তিনটার মধ্যে কোনগুলো হচ্ছে সঠিক? সো ক্রমিক সমানুপাতিকের বিষয়টা তোমাকে আমি একটু বুঝাই। দেখো ক্রমিক সমানুপাতিক মানে হচ্ছে, দেখো ধরো এর পরে কি থাকবে, B থাকবে, বির পরে হচ্ছে C থাকবে। ক্রমিক সংখ্যা চিনো? দেখ ক্রমিক সংখ্যা কখন হয় বলতো, ধরো 1 আছে, 1 এর পর যখন 2, তারপর কত 3, 4, 5 এরকম থাকলে কি ক্রমিক সংখ্যা হয়। কিন্তু যদি এরকম হয় 1 এর পরে ধরো হচ্ছে 4, তারপর ধরো 6, এইভাবে থাকলে তো ক্রমিক সংখ্যা হবে না। ক্রমিক সংখ্যা সবসময় কি পরপর থাকে, 1 2 3 4 এরকম পরপর থাকে, মানে মাঝখানে কোনো গ্যাপ থাকবে না। সো তাহলে এই যে A:B:C এটা কি একটা ক্রমিক সংখ্যা, বুঝছো? এটা হচ্ছে কি ক্রমিক সংখ্যা, ক্রমিক বলতে পারো তুমি, কারণ হচ্ছে এখানে তো এরকম হয় না যে এর উপর হচ্ছে D দিয়ে দিছে, তারপর ধরো F দিয়ে দিছে, এরকম তো হয় না, তাই না? এখানে হচ্ছে সিরিয়ালি লিখছে, মানে ABCD যে সিরিয়ালি হয়, A এরপরে কি থাকে, B থাকে, B এর পরে কি থাকে, C থাকে, সো এই সিরিয়ালি কিন্তু দেওয়া আছে, তাই না? সো ক্রমিক সমানুপাতিক যখন ক্রমিক সমানুপাতিক যখন বলবে তোমাকে, তখন হচ্ছে কি এরকম সিরিয়ালি থাকবে আর কি, সিরিয়ালি 3টা অনুপাত হচ্ছে দেওয়া থাকবে। সো এরকম যদি 3টা অনুপাত দেওয়া থাকে ভাইয়া, এরকম যদি তোমার হচ্ছে 3টা অনুপাত দেওয়া থাকে, তাহলে দেখো এই জিনিসটাকে এই A:B:C এটাকে হচ্ছে আমরা এইভাবে লিখতে পারি। দেখো এটাকে আমরা এইভাবে লিখতে পারি, এই জিনিসটাকে হচ্ছে আমরা এইভাবে লিখতে পারি যে তোমার এই প্রথমে তুমি এটা লিখবা, প্রথমটা লিখলা, তারপর ভাগ দিবা, ভাগ দিয়ে হচ্ছে তুমি মাঝখানেটা লিখবা, B লিখলা, তারপর একটা সমান সমান দিবা, সমান সমান দেওয়ার পরে আবার একটা দাগ দিবা, হচ্ছে আবার একটা দাগ দিবা, দেওয়ার পরে এই যে মাঝখানে যেটা আছে এটা হচ্ছে আবার এখানে লিখবা, আর এই শেষেরটা যেটা আছে এই শেষেরটা হচ্ছে নিচে লিখবা। বুঝতে পারছো কাহিনী? তাহলে এইভাবে হচ্ছে সাজাইতে হয়, এইভাবে হচ্ছে সাজাইতে হয়। আমি আরেকটা উদাহরণ দিতেছি, ধরো হচ্ছে তোমার এরকম আছে যে P:2 হচ্ছে Q:2 হচ্ছে কি R, ধরো এরকম দেওয়া আছে, তাহলে কি করতে হবে, তাহলে তোমার কি করতে হবে, দেখো একটা দাগ দিলা, সমান সমান দিলা, আরেকটা দাগ দিলা, একটা দাগ দিলা, সমান সমান দিলা, আরেকটা দাগ দিলা। এবার এই যে প্রথম যেটা আছে এই প্রথমটা হচ্ছে এখানে লেখো, তারপরে এখানে কি লিখবা, এখানে লিখবা দ্বিতীয়টা, এই দ্বিতীয়টা আছে আবার রিপিট হবে, মানে মাঝখানে যেটা মনে রাখবা
মাঝখানে যেটা থাকবে এটা হচ্ছে তোমার দুইবার লিখতে হবে, মাঝখানেটা এখানে একবার লিখবা, আবার কি এখানে একবার লিখবা, আর এই যে শেষেরটা এটা হচ্ছে এখানে লিখবা। আর বুঝছো, তাহলে এটাই হচ্ছে কি আমাদের ক্রমিক সমানুপাতিক। বুঝছো ভাইয়া, এটাই হচ্ছে কি আমাদের ক্রমিক সমানুপাতিক। তাহলে তোমার ক্রমিক সমানুপাতিক বুঝতে পারছো? তাহলে তাহলে এরকম থাকলে তুমি কি এরকম লিখতে পারবা, বুঝতে পারছো? এখন দেখো এই জিনিসটাকে আমরা যদি একটু মডিফাই করি, এই জিনিসটাকে আমরা একটু মডিফাই করতে পারি, এই জিনিসটাকে ভাইয়া আমরা একটু মডিফাই করতে পারি। মডিফাইটা কিভাবে করতে পারি দেখো, তুমি হচ্ছে একটু চিন্তা করো যে এই বি মানে কোনাকুনি গুণ করো, দেখো কোনাকুনি হচ্ছে গুণ হবে, কোনাকুনি গুণ করো এইভাবে আর এইভাবে কি গুণ করো, তাহলে এই বি আর বি যদি গুণ করো, বি আর বি যদি গুণ করো তাহলে কি পাবা, বি স্কয়ার, বি স্কয়ার পাবা ইকুয়াল টু, তাহলে এ আর সি যদি গুণ করো তাহলে কি পাবা, এসি পাবা। তাহলে বি আর বি গুণ করলে কি বি স্কয়ার, আর এ আর সি গুণ করলে কি আমরা এসি পাবা। তাহলে বি স্কয়ার ইকুয়াল টু কি এসি। তাহলে এটাও কি ক্রমিক সমানুপাতিক। তো তোমার পরীক্ষায় প্রশ্ন আসবে যে নিচের কোনটি ধারা, নিচের কোনটি ধারা ক্রমিক সমানুপাতিক বোঝাচ্ছে, তাহলে এই জিনিসটা ধারাও কি ক্রমিক সমানুপাতিক বোঝায়, ঠিক আছে? এই জিনিসটা ধারাও ক্রমিক সমানুপাতিক বোঝায়, আবার এই জিনিসটা ধারাও কি ক্রমিক সমানুপাতিক বোঝায়, এই জিনিসটা ধারাও কি ভাইয়া আমাদের ক্রমিক সমানুপাতিক বোঝায়। তাই বুঝতে পারছো? তাহলে দেখো, তাহলে দেখো ভাইয়া, তাহলে খেয়াল করো এখানে কি বলছে, এখানে বলছে যে এ ইস টু বি ইস টু সি ক্রমিক সমানুপাতিক হলে নিচের কোনটি সঠিক। তো 1 নাম্বার অপশন, 2 নাম্বার অপশন, 3 নাম্বার অপশন। এখন দেখো 1 নাম্বার অপশন যে সঠিক এটা তো আমরা বুঝতেই পারতাছি, এই যে 1 নাম্বার অপশন কি সঠিক, ঠিক আছে? এখন এখন দেখো আমরা 2 নাম্বার অপশনটা আর 3 নাম্বার অপশনটা টেস্ট করতে হবে। কি টেস্ট করতে হবে আমাদের? দেখো 3 নাম্বার অপশনটা যদি একটু দেখি, তোমাদেরকে একটু দেখাই ভাইয়া, একটু খেয়াল করো। আমরা যদি 3 নাম্বার অপশনটা একটু খেয়াল করি তাহলে কি আছে 3 নাম্বার অপশনে, দেখো 3 নাম্বার অপশনের ক্ষেত্রে তোমার a প্লাস বি ডিভাইড বাই হচ্ছে কি বি দেওয়া আছে ইকুয়াল টু বি প্লাস সি ডিভাইড বাই কি সি দেওয়া আছে, বি প্লাস সি ডিভাইড হচ্ছে কি আমাদের সি দেওয়া আছে, তাই তো? এখন দেখো এখানে তুমি একটা কাজ করতে পারো না ভাইয়া, আমাকে একটু বলো তো। এখানে তুমি একটা কাজ করো, তুমি কোনাকুনি গুণ করো, এইভাবে গুণ করো আর এইভাবে কি গুণ করো, গুণ করলে দেখা হচ্ছে কি আসে। দেখো আমি যদি ভাইয়া গুণ করি, খেয়াল করো এই বি দিয়ে, দেখো বিষয়টা বুঝো, এই যে বি আছে এই বি দিয়ে প্রথমে তুমি কি এই বি কে গুণ করো। আচ্ছা আমি এইভাবে লিখি, ধরো বি ইন্টু হচ্ছে কি এই যে বি প্লাস সি, বুঝছো? গুণ করলাম, এই যে এইভাবে গুণটা করলাম, এই গুণটা হচ্ছে করলাম, এই কোণাটা গুণ করলাম, বি ইন্টু হচ্ছে কি বি প্লাস সি গুণ করলাম, তাহলে এই যে ইকুয়াল টু আছে ইকুয়াল টুটা দাও। এবার দেখো কি আছে আমাদের এ প্লাস বি আর হচ্ছে কি সি গুণ হবে, তাহলে এ প্লাস বি ইন্টু হচ্ছে কি ভাইয়া সি গুণ হইলো। তাহলে দেখো ভাইয়া এই বি দিয়ে যদি তুমি ভাইয়া এই বি দিয়ে যদি এটাকে গুণ করো তাহলে কি হবে, বি স্কয়ার। তাহলে বি দিয়ে বি কে গুণ করলে কি বি স্কয়ার, তাহলে এই যে প্লাস আছে সো প্লাস দাও, বি দিয়ে বি সি কে গুণ দাও, বি দেখো এই বি দিয়ে সি কে গুণ দাও তাহলে কি হবে, বি সি হবে। ক্লিয়ার? ইকুয়াল টু আছে এই ইকুয়াল টু দিলা। এবার সি দিয়া এ কে গুণ দাও, সি দিয়া এ কে গুণ দাও তাহলে কি হবে, এসি। এই সি দিয়া বি কে গুণ দাও তাহলে কি হবে, বিসি প্লাস হচ্ছে বিসি। তাহলে এবার দেখো এই বিসি আর এই বিসি কি কাটাকাটি যায়, তাই না? এই বিসিটাকে তুমি যদি এই পাশে নিয়ে আসো তাহলে কি মাইনাস হবে না? তো আমি একবারে কাটাকাটি করে দিলাম, এই বিসি আর এই বিসি কি কাটাকাটি যায়, তাহলে তোমার কি থাকলো, এই পাশে থাকলো কি বি স্কয়ার, আর এই পাশে কি থাকলো, এই পাশে থাকলো কি এসি। ঠিক আছে, সো এই হচ্ছে কি আমাদের বি স্কয়ার ইকুয়াল টু এসি। তাহলে দেখো তোমাদের প্রশ্নে এরকম সামথিং একটা জিনিস দেওয়া থাকতে পারে, সো ওইটাকে তোমার একটু ক্যালকুলেশন করে দেখতে হবে, ওইটাকে ক্যালকুলেশন করে দেখতে হবে যে এই জিনিসটা আনা যায় কিনা। যদি আনা যায়, এই জিনিসটা যদি আনা যায় এর মানে কি ওটাও সঠিক, এটাও কি সঠিক, বুঝতে পারছো? তাহলে এখানে বেসিক্যালি 1 নাম্বার আর 3 নাম্বারটা সঠিক। তুমি এখানে 2 নাম্বারকে চেষ্টা করে দেখতে পারো, মেইনলি 2 নাম্বারকে তুমি ক্যালকুলেশন করে এটা টানতে পারবে না, ঠিক আছে? এখন এই 2b ইকুয়াল টু কি a প্লাস c, এখানে তুমি আর কি করবা, এখানে কিছু তো করার ওরকম নাই, ঠিক আছে? সো তুমি এটাকে ক্যালকুলেশন করে এটাতে আনা যাবে না, ঠিক আছে? এটাতে আনা যাবে না এর মানে কি এটা আমাদের হবে না। সো আমাদের অ্যানসার কি তাহলে 1 আর হচ্ছে কি 3। সো আমাদের রাইট অ্যানসার হচ্ছে বি নাম্বারটা, বুঝতে পারছো? রাইট অ্যানসার কত? রাইট অ্যানসার হচ্ছে বি নাম্বারটা। বলো বুঝতে পারছো এটা? বলো ভাই বুঝতে পারছো? বুঝতে পারলে এটা টেন্সি দেখো। সো আমি তোমাকে একটা জিনিস খুব ভালোভাবে করাই দিলাম আর তোমার কাছে হচ্ছে আমি হিরো হয়ে গেলাম, বাট পরীক্ষার সময় তোমার কাছে আমি তো জিরো হয়ে যাবো। সো এটা আমি চাই না, ঠিক আছে? আমি চাই একদম যা মানে লিগ্যাল বা যা তোমাদের করানো উচিত, যা করলে তোমরা হচ্ছে কি এ প্লাস পাবা ইনশাআল্লাহ, যা করলে তোমরা 90+ মার্ক তুলতে পারবা, আমি হচ্ছে তোমাদের প্রত্যেকটা ক্লাস ওইভাবেই নিব ইনশাআল্লাহ, ঠিক আছে? এখানে তোমাদের ফ্রিতে তো একদম সফটওয়্যার নেওয়া যায় না। সো আমি তোমাদের জাস্ট এটাই তোমাদেরকে আমি বোঝাচ্ছি, আমরা আমাদের এই ফ্রি ক্লাসগুলো নেওয়ার এটাই হচ্ছে উদ্দেশ্য, যে জাস্ট তুমি যাতে একটু বুঝতে পারো যে আমরা আমাদের পেইড ব্যাচে হচ্ছে কিভাবে ক্লাসগুলো করাবো, আমরা আমাদের পেইড ব্যাচে কিভাবে ক্লাসগুলো করাবো বা আমরা কিভাবে কিরকম পড়াই, এই জিনিসটা যাতে তোমরা বুঝতে পারো, এই জন্যই কি আমাদের এই ক্লাসগুলো হচ্ছে নেওয়া, প্লাস ধরো হচ্ছে তোমাদের একটু সেবা করা হইতাছে আর কি, ঠিক আছে? এক কাজে দুই কাজ হইতাছে, এই হচ্ছে কথা। তাহলে দেখো এবার হচ্ছে আমরা পুরোটাই যদি যাই, দেখো এটা ভাই আসবে 100% আসবে, এটা 100% ইম্পর্টেন্ট, ঠিক আছে? এটা আসবে পরীক্ষায় আসবে এটা, ঠিক আছে ভাইয়া? এটা হচ্ছে পরীক্ষায় মাস্ট একদম 100% আসবে, এটা পরীক্ষায় একদম আসবেই। দেখো এটা তো অনেকেই ভুল করো, বাট ভুলটা করা যাবে না। এইটার পরে আমি আবার একটা কুইজ দিব, ঠিক আছে? এটার পরে আমি আরেকটা কুইজ দিব। সো দেখো কি আছে, p is to q, দেখো p is to হচ্ছে কি q, p is to q এর মান কত দেওয়া আছে, 3 is to 4 দেওয়া আছে, বুঝছো? তাহলে p is to q এর মান কি 3 is to 4 দেওয়া আছে এবং q is to r এর মান কি 5 is to 7 দেওয়া আছে। তাহলে এখানে লিখবা, নিচে লিখবা, হ্যাঁ, q is to কত r কত দেওয়া আছে আমাদের 5 is to 7, সো 5 is to হচ্ছে কি আমাদের 7। বুঝতে পারছি ভাইয়া? বুঝতে পারছি। আচ্ছা তাহলে দেখো এখন বিষয়টা হচ্ছে আমাদের কি বের করতে বলছে,
আমাদের পি কিউ আর হচ্ছে বের করতে বলছে। সো পি কিউ আর হচ্ছে বের করতে বলছে। এখন বিষয়টা হচ্ছে দেখো, বিষয়টা হচ্ছে ভাইয়া সমস্যা হচ্ছে এখানে দেখো পি এর মান ধরো তুমি 3 লিখলা, পি এর মান ধরো 3, ঠিক আছে। এই আর এর মান ধরো 7, এটাও ঠিক আছে। দেখছো পি এর মান ধরো হচ্ছে 3, ঠিক আছে। আর এর মান দেখো এই দুইটা মান ঠিক আছে। দেখো এই পি এর মানটা 3, এটা ঠিক আছে। এই আর এর মানটা 7, এটাও ঠিক আছে। কিন্তু ঝামেলা লাগাই দিছে বেটা কিউ। এই বেটা কিউ যে আছে, এই যে বেটা কিউ যে আছে, এই কিউটা হচ্ছে ঝামেলা লাগাই দিছে। কি ঝামেলা লাগাইছে দেখো, এই কিউ এর মান দেখো, এই কিউ এর মান এখানে কত 4, কিন্তু আবার দেখো এই কিউ এর মানই হচ্ছে এখানে কত 5। এটা হইলো বলো, এই কিউ এর মানটা হচ্ছে এখানে কত 4, কিন্তু এই সেম কিউ এর মানটাই কি এখানে কত দেখাইতেছে আমাদের কি 5 দেখাইতেছে। তাহলে একটা সেম জিনিসের মান কি দুইটা হয়? বলো একটা সেম জিনিসের মান কি দুইটা হয়? হয় না। এই জন্য আমাদের প্রথমত যেটা করতে হবে, এই কিউ এর মান আর এই কিউ এর মান কি আমাদের সেম করতে হবে। বুঝতে পারছো? মানে এই কিউ এর মান আর এই কিউ এর মান যাতে তোমার সেম থাকে, এই ব্যবস্থাটা প্রথমে তোমাকে করতে হবে। তারপরে কি তুমি হচ্ছে এই জিনিসটা হচ্ছে লিখতে পারবা। সো এই যে আমি যে সেম করব, মানে একই রকম করব, এটা হচ্ছে আমি কিভাবে করব? এটা করার বুদ্ধি হচ্ছে ভাইয়া, এটা করার বুদ্ধি হচ্ছে, এটা করার বুদ্ধি কি ভাইয়া? এটা করার বুদ্ধি হচ্ছে তোমার, তুমি একটা কাজ করবা, জাস্ট তুমি একটা কাজ করবা। দেখো এই যে কিউ এর মানটা খেয়াল করো, এই যে কিউ এর মানটা কত 5, এই 5 দ্বারা তুমি কি এই 3 কেও গুণ দিবা। এই 5 দ্বারা তুমি কি করবা? এই 5 দ্বারা তুমি এই 4 কে হচ্ছে কি গুণ দিবা। তাহলে 5 দ্বারা 3 কে গুণ দিলে আমি কত পাবো? 3 5 কত 15 পাবো। এই 5 দ্বারা 4 কে গুণ দিলে আমি কত পাবো? 4 কে গুণ দিলে আমি হচ্ছে কি 20 পাবো। বুঝছো? 5 দ্বারা 3 কে গুণ দিলাম 15, 5 দ্বারা 4 কে গুণ দিলাম কত? আমি 20 পেলাম। ক্লিয়ার? বুঝতে পারছো? আচ্ছা এইবার দেখো কি করবো আমি, এইবার কি করবো, এইবার হচ্ছে ভাই আমি যেটা করবো, দেখো তাহলে আমি এই কিউ দ্বারা, দেখো নিচে যে কিউটা ছিল এই কিউ দ্বারা উপরের দুইটাকেই হচ্ছে কি গুণ দিছি। এইবার হচ্ছে আমি যেটা করবো, এই কিউ দ্বারা যখন আমি উপরের দুইটাকে গুণ দিলাম, তখন এই যে বেটা কিউ, এই কিউ বলতেছে ভাই আমি কি দোষ করলাম? তুমি যে ওরে দিয়ে হচ্ছে আমার দুইটা গুণ দিলা, তো আমিও তো একটা কিউ, তাই না? আমিও তো একটা কিউ, তো আমি কি দোষ করলাম? আমারও সেম কাজটা করো। তো আমি এখন ওর ক্ষেত্রেও কি সেম কাজটা করবো, এই কিউ এর মান দ্বারা এই 5 কেও গুণ দিব, এটাকে হচ্ছে কি গুণ দিব। তাহলে 4 দ্বারা আমি যদি 5 কে গুণ দিই, তাহলে 4 5 কত হবে? 20 হবে। ইস টু এই 4 দ্বারা যদি আমি 7 কে গুণ দিই, তাহলে কত হবে? 4 সাথে কত 28 হবে। তো এই হচ্ছে 28। বুঝতে পারছো? এইবার খেয়াল করে দেখো ভাইয়া, এইবার খেয়াল করে দেখো যে খেলা কিন্তু জমে গেছে। সেটা হচ্ছে দেখো এই পি এর মান কত? পি এর মান হচ্ছে কত 15, কিউ এর মান কত 20, এখানেও দেখো কিউ এর মান কত 20। দেখছো কিউ এর মান হচ্ছে এখানেও 20, এখানেও কি 20, এর মানে কিউ এর মান কিন্তু সেম হয়ে গেছে। সো এই যে তুমি কিউ এর মানটা যে সেম করলা, এই সেম করতে যায় কিন্তু তোমার পি এবং আর এর মানটা হচ্ছে কি চেঞ্জ হয়ে গেছে। মানে আগে যা ছিল ওইটা কিন্তু আর নাই, চেঞ্জ হয়ে গেছে। সো তোমার এই পরবর্তীতে যে মানগুলো আছে এই মানগুলোর উপর বেস করে তোমাকে হচ্ছে এই জিনিসটা লিখতে হবে। তাহলে দেখো ভাইয়া, তাহলে হচ্ছে যদি খেয়াল করো, একটু খেয়াল করো, সেটা হচ্ছে এই পি এর মানটা কত দেওয়া আছে? এই পি এর মানটা হচ্ছে কত 15 দেওয়া আছে। সো 15 লেখো ইস টু এই কিউ এর মানটা কত দেওয়া আছে? কিউ এর মানটা তুমি দেখো এখানেও কত 20, এখানেও কত 20, সো আমি 20 নেই, তাহলে হচ্ছে 20। আর এই আর এর মানটা কত দেওয়া আছে? আর এর মানটা হচ্ছে কি আমাদের 28 দেওয়া আছে। সো এই হচ্ছে আমাদের 28। বলো সবাই বুঝতে পারছো কিনা? এটা কিন্তু সুপার ইম্পর্টেন্ট, এটা 100% আসবে। আমি তোমাকে বলে দিলাম তোমার প্রি টেস্ট, এসএসসি পরীক্ষায় যে কোনো এক জায়গায় বা যে কোনো সব জায়গায় তুমি হচ্ছে কি এই প্রশ্নটা হচ্ছে পাবা ইনশাআল্লাহ। ঠিক আছে? এই প্রশ্নটা ভাইয়া পাবা। বলো এটা যদি বুঝতে পারো, তাহলে কি লিখবা? 15 সি লেখো। এটা বুঝতে পারলে তুমি হচ্ছে 15 সি লেখো, 15 সি। আচ্ছা দেখো এখানে আছে আমরা রাইট অ্যান্সারটা, তাহলে আমি বের করি। আমি মেইনলি হচ্ছে আমার স্লাইডের ক্ষেত্রে কোনোটাই হচ্ছে আমি অ্যান্সার দেখাই রাখিনি, ঠিক আছে? আমি অ্যান্সার করতে পছন্দ করি। দেখো তাহলে হচ্ছে এটা যদি হচ্ছে আমরা করি, বা এটা যদি আমরা করি, সেটা হচ্ছে কি দেখো সিম্পল, জাস্ট কি এ বি ইকুয়াল টু কি বি সি ইকুয়াল টু কি 2/3 দেওয়া আছে, তাই না? দেখো এ ডিভাইড বাই বি কি দেওয়া আছে? বি ডিভাইড বাই কি সি ইকুয়াল টু কি 2/3 দেওয়া আছে। এর মানে হচ্ছে ভাই দেখো, এর মানে হচ্ছে এই এ বি সমান সমান কি 2/3 হবে। তাহলে এ ডিভাইড বাই বি ইকুয়াল টু কি 2/3। আবার হচ্ছে কি দেখো, আবার হচ্ছে এই বিসি সমান, দেখো এখানেও যেহেতু কি সমান চিহ্ন দেওয়া আছে, আবার এই বিসি সমান সমান কি আমাদের এই 2/3 হবে। তাহলে এই বি ডিভাইড বাই সি এটা সমান সমান কি আমাদের 2/3 হবে। বুঝতে পারছো? তাহলে যেহেতু হচ্ছে কি আমাদের 3 জায়গায় হচ্ছে সমান আছে, এর মানে আমরা এইটা সমান সমান এটা লিখতে পারি, আবার এটা সমান সমান কি আমরা হচ্ছে এটা লিখতে পারি। ক্লিয়ার? আচ্ছা তাহলে দেখো, তাহলে ভাই খেয়াল করে দেখো যে এ বি ইকুয়াল টু এটা দেওয়া আছে আর বি সি ইকুয়াল টু এটা দেওয়া আছে। এই যে এ ডিভাইড বাই বি মানে কি? দেখো সিম্পল কিন্তু ভাই, দেখো এ ডিভাইড বাই বি মানে এটা হচ্ছে কি এ ইস টু হচ্ছে কি বি, না? এ ডিভাইড বাই বি মানে হচ্ছে কি এ ইস টু বি। তাই যে ইকুয়াল টু 2/3, এই যে 2/3। ঠিক আছে? তাহলে দেখো এই যে এ বাই বি মানে কিন্তু কি এ ইস টু বি, আবার বি বাই সি মানে কি? বি বাই সি মানে হচ্ছে ভাইয়া বি ইস টু হচ্ছে কি আমাদের সি। ক্লিয়ার? ইকুয়াল টু কত 2/3 দেওয়া আছে, 2/3। তাহলে এক্ষেত্রে দেখো ভাইয়া, এক্ষেত্রে দেখো কাহিনী হচ্ছে দেখো এখানে বি এর মান কত? এখানে বি এর মান হচ্ছে 3, আবার এখানে বি এর মান কত? এখানে হচ্ছে 2। সো বি এর মান কি আলাদা না? সো বি এর মান যদি আলাদা হয় তাহলে কি আমাদের এক করতে হবে। সো এক করার প্রসেস কি? এই দুই দিয়ে হচ্ছে কি তোমার এই দুইটার কাছে গুণ দিতে হবে। এই দুই দিয়া দেখো কে জানি বলছিলা, শাহিদুল না কে জানি বললা তখন, দেখো এই দুই দিয়া এই যে বি এর মান, এই দুই দিয়ে হচ্ছে কি এই উপরের দুইটার হচ্ছে গুণ দিতে হবে। এটা করে গুণ দিবা, তো দুই গুণ করলে কত 4 ইস টু
এই 2 দিয়ে হচ্ছে আবার কি করবা, এটা হচ্ছে গুণ দিবা, তাহলে 3 দুগুণে কত আমাদের 6, হচ্ছে 6। তারপর কি করবা, তারপর সেম ভাবে কি করবা দেখো, তারপর কত ছিল 2, তাহলে সেম ভাবে তুমি হচ্ছে এবার এই যে উপরে যে 3, দেখো এই যে বি এর মান 3, এই 3 ধারা কি করবা, এই নিচে দুইটাকে গুণ দিবা, তাহলে 3 দিয়ে 2 কে গুণ করলে কত হবে 6 ইস টু 3 দিয়ে 3 কে গুণ করলে কত হবে 9, এই হচ্ছে কথা। ঠিক আছে, তাহলে দেখো আমাদের কি দাঁড়াইলো, আমাদের তাহলে দেখা আমাদের হচ্ছে কি, আমাদের এবার এ আর সি এর মানটা জাস্ট লিখতে বলছে, তাহলে এ ইস টু হচ্ছে কি সি, তো এ আর সি এর মানটা কত, এ আর সি এর মানটা কত ভাই খেয়াল করো, তাহলে এর মান হচ্ছে কত আমাদের 4, বুঝছো ভাই, এর মান হচ্ছে কত দেখো, এই যে এর মান কত, এর মান হচ্ছে আমাদের 4 বেরোইলো, আর সি এর মান আমাদের কত বেরোইলো, সি এর মান হচ্ছে আমাদের 9 বেরোইলো, তাহলে 4 আর হচ্ছে কি 9, তাহলে 4 ইস টু হচ্ছে কি আমাদের 9, বুঝছো 4 ইস টু 9 আছে না, এই যে সি এর মান 4 ইস টু 9 আছে, বুঝছো তাহলে কাহিনী, বলো তো সবাই, সবাই বলো, এটা কি বুঝতে পারছো? সো দেখো সহজ ভাবে চিন্তা করবা, মনে রাখবা সহজ ভাবে চিন্তা করতে হবে, যে কোনো জায়গায় তোমার সহজ ভাবে চিন্তা করতে হবে। তুমি দেখো কি করবা, আয়তক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্থ, এই জায়গায় একদম ফিক্সড একটা কথা, তুমি দৈর্ঘ্য ধরবে 100, দৈর্ঘ্য কত ধরবা, মানে প্রাথমিক ধরবো, প্রাথমিক দৈর্ঘ্য কত ধরবা, প্রাথমিক দৈর্ঘ্য হচ্ছে কত ধরবা ভাইয়া 100 ধরবা, 100 ধরবা। প্রাথমিক প্রস্থ কত ধরবা ভাইয়া 100 ধরবা। আমি যেটা শিখাইতেছি এখন পর্যন্ত আমি কাউকে হয়তো করাইছে, বাট আমি এখন আমার চোখে এখন পর্যন্ত আমি কাউকে দেখিনি যে এইভাবে হচ্ছে করাইছে এত ইজিলি, হয়তো বা করাইতে পারে, বাট আমি এখন পর্যন্ত দেখিনি, বা আমাকেও কেউ হচ্ছে এটা শিখায়নি। আমি তোমাদের যে ক্লাসে আসার আগে বা তোমাদের ভাইয়াদের বড় ভাইদের যে আগে ক্লাস নিয়েছি, সো ক্লাসে আসার আগে হচ্ছে আমি এগুলো অ্যানালাইসিস করছি এইভাবে আমি চেষ্টা করছি আমার মতো যে সহজ কিভাবে করা যায় আর কি, ঠিক আছে। সো তোমার যাই বলুক না কেন এখানে তুমি প্রাথমিক দৈর্ঘ্য কত ধরবা 100 ধরবা, প্রাথমিক প্রস্থ কত ধরবা ভাইয়া 100 ধরবা, ঠিক আছে। আচ্ছা এখন দেখো, এখন বলা হয়েছে কি, এখন খেয়াল করো, এখন বলা হয়েছে তোমার তাহলে প্রাথমিক দৈর্ঘ্য কত 100, প্রাথমিক প্রস্থ কত 100, তাহলে প্রাথমিক ক্ষেত্রফল কত হবে, তাহলে প্রাথমিক ক্ষেত্রফল বলো, তাহলে প্রাথমিক অবস্থায় ক্ষেত্রফল, তাহলে আমরা সবাই জানি যে আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র কি, আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে দৈর্ঘ্য গুণ প্রস্থ, তো দৈর্ঘ্য কত 100 গুণ হচ্ছে প্রস্থ কত আমাদের 100, তাহলে 100 আর 100 গুণ করলে কত হয় আমাদের 10,000 হয় না, 10,000 হয়, ঠিক আছে 10,000 হয় গেল প্রাথমিক গেল। আচ্ছা এবার আসো খেলাটা আসো, এবার হচ্ছে পরবর্তী অবস্থায়, মানে পরিবর্তিত অবস্থায় তাহলে পরিবর্তিত অবস্থায় যদি আমরা চিন্তা করি ভাইয়া, পরিবর্তিত অবস্থায় যদি চিন্তা করি তাহলে দৈর্ঘ্য কত দেওয়া আছে দেখো, তাহলে দৈর্ঘ্যটা কত হবে, তোমাদের কিন্তু এমসিকিউ এর ক্ষেত্রে এত লেখা লাগবে না, আমি তোমাদের জাস্ট বোঝানোর জন্য লেখতাছি, ঠিক আছে, আমি টেকনিক শিখাই দিব যে কত তাড়াতাড়ি তুমি করতে পারো। দেখো তুমি হচ্ছে তাহলে পরবর্তী অবস্থায় দৈর্ঘ্য কত হবে ভাইয়া, তুমি আশা করি বুঝতে পারতেছো যে দৈর্ঘ্য কি 10% বৃদ্ধি করা হয়েছে, তা আগে ছিল কত 100 আর 10% বৃদ্ধি করা হয়েছে, মানে 100 প্লাস হচ্ছে কত 10, তাহলে কত হইলো আমাদের 110, এর মানে দৈর্ঘ্য কত আমাদের 110। তারপর পরবর্তী অবস্থায় প্রস্থ, তাহলে প্রস্থ আগে কত ছিল 100 আর বাড়ানো কত হইলো, আচ্ছা প্রস্থ দেখো 10% হচ্ছে হ্রাস পাইছে, 10% হচ্ছে কি আমাদের হ্রাস পাইছে, সো হ্রাস পাইলে কি মাইনাস করতে হবে, সো হচ্ছে মাইনাস, তাহলে 100 থেকে 10 বাদ দাও তাহলে কত 90, 100 থেকে 10 বাদ দিলে কত আমাদের 90, ঠিক আছে। আচ্ছা তাহলে পরবর্তী অবস্থায় ক্ষেত্রফল কত, পরবর্তী অবস্থায় ক্ষেত্রফল কত বলো, 110 আর 90 গুণ হবে, তাহলে 110 গুণ হচ্ছে যদি 90 করো তাহলে কত পাবা তুমি বলো, 110 আর যদি 90 গুণ করো 9 11 কত 99, 00 আছে 00, বুঝছো। তাহলে এইবার বলো, এইবার খেয়াল করো বিষয়টা খেয়াল করো, তোমার কি বলছে যে ক্ষেত্রফল শতকরা কত বৃদ্ধি পাবে বা হ্রাস পাবে, ক্ষেত্রফল শতকরা কত বৃদ্ধি পাবে বা হ্রাস পাবে। তাহলে তুমি দেখতেছো আগে ক্ষেত্রফল কত ছিল 10,000 আর এখন ক্ষেত্রফল কত হইলো 9,900, তাহলে ক্ষেত্রফল কি কমছে না, এর মানে তুমি এই আগেরটা থেকে এটা হচ্ছে বাদ দাও, তাহলে আগে কত ছিল 10,000 মাইনাস হচ্ছে কি এটা বাদ দাও, সো এটা যদি বাদ দাও তাহলে তুমি কত পাবা বলো তো, তাহলে তুমি 100 পাবা না, হ্যাঁ 100 পাবা, বুঝছো 100 পাইলা না, 100 পাইছো বলো, 100 পাইছো কিনা বলো, 100 পাইছো। আচ্ছা এখন কি করবা, একদম শেষ যে স্টেপ সেটা হচ্ছে তুমি এখানে যে জিনিসটা পাবা সেটাকে তুমি হচ্ছে 100 দ্বারা ভাগ করবা, কারণ ওই যে পার্সেন্টেজের জন্য আর কি ভাগটা করতে হয় আর কি, সো বেসিক্যালি সব ক্ষেত্রে তোমার 100 দ্বারা ভাগ করতে হবে, তাহলে 100 দ্বারা ভাগ করলে তুমি কত পাবা 1%, ঠিক আছে। সো 1%টা কি বলো, এবার বলো 1%টা কি আসলে বৃদ্ধি পাইছে নাকি হ্রাস পাইছে, আগে ক্ষেত্রফল বেশি ছিল পরে কি কমছে, এর মানে কি 1% হচ্ছে কি আমাদের হ্রাস পাইছে, সো এই যে 1% হচ্ছে কি হ্রাস, এটা হচ্ছে অ্যানসার। সবাই বলো যে এটা বুঝতে পারছো কিনা, বলো এটা বুঝতে পারছো কিনা। এটা তোমার কাছে মনে হতে পারে যে ভাইয়া অনেক বড়, বাট আমি তোমাকে জাস্ট বলি তোমার কি এগুলো লেখার দরকার আছে, তুমি জাস্ট এইভাবে চিন্তা করো, দেখো তুমি জাস্ট এইভাবে, আমি তো তোমাকে বলে দিলাম যে দৈর্ঘ্য 100 ধরতে হবে প্রস্থ 100 ধরতে হবে, তাহলে 100 গুণ করে কত হবে 10,000, এটা তোমার মুখস্থ, এটা তোমার জানাই থাকলো, এই জিনিসটা তোমার জানাই থাকলো, তাহলে আর এখানে জাস্ট চিন্তা করবা যে দৈর্ঘ্য কি কত বৃদ্ধি করা হয়েছে যোগ করবা, কত হ্রাস পাইছে বিয়োগ করবা, বিয়োগ করে কি আবার আছে গুণ করবা,
তার প্রথমটা থেকে পুরোটা হচ্ছে বাদ দিবা, তাহলে কি বাদ দিলে হচ্ছে যেটা পাবা ওইটাকে আবার কি করবা 100 দ্বারা হচ্ছে ভাগ করবা, তাহলে কি রেজাল্ট হচ্ছে পেয়ে যাবা। একদম সহজভাবে চিন্তা করো, একদম সহজভাবে চিন্তা করো যে প্রথমে প্রাথমিক অবস্থার ক্ষেত্রফল বের করা লাগবে। তো প্রাথমিক অবস্থার ক্ষেত্রফল কি হবে? দৈর্ঘ্য 100 হবে, প্রস্থ 100 হবে, শেষ, ক্ষেত্রফল শেষ। পরবর্তী অবস্থার ক্ষেত্রফল, তাহলে দৈর্ঘ্য গুণ প্রস্থ করবা, তো পরবর্তী অবস্থার দৈর্ঘ্য বের করে নিবা, প্রস্থ বের করে নিবা, গুণ করবা, শেষ। প্রথমটা থেকে পুরোটা হচ্ছে কি বাদ দিবা। যদি হচ্ছে প্রথমটা বেশি থাকে, মানে প্রাথমিক অবস্থায় ক্ষেত্রফল যদি দেখো যে বেশি আছে আর পরবর্তী অবস্থায় যদি কম আছে, তাহলে কি প্রথমটা থেকে পুরোটা হচ্ছে কি বাদ দিবা। সো বাদ দিলে কি তুমি যেটা পাবা ওইটাকে 100 দ্বারা ভাগ করবা, তাহলে কি অ্যান্সারটা হচ্ছে পেয়ে যাবে ইনশাআল্লাহ। বলো বুঝতে পারছো কিনা দেখি? ক্লিয়ার ক্লিয়ার বলো ক্লিয়ার। ওকে, আরমান শিকদার অনেক বড় ক্লিয়ার লেখছো। কিন্তু আমার দুঃখ হচ্ছে এটা যে আমি তোমাদের আলহামদুলিল্লাহ এত ভালো রেসপন্স পাচ্ছি এই যে ফ্রি ক্লাসগুলোতে। সো আমি যদি পারতাম তোমাদের সবগুলা ক্লাস হচ্ছে ফ্রিতে নিতাম, বাট হচ্ছে ধরো আলহামদুলিল্লাহ অনেক স্টুডেন্ট হচ্ছে পেইড বেচে ভর্তি হয়েছে। এখন আমি যদি তোমাদের ফ্রিতেই সবগুলো নেই, তাহলে ওরা পেইড বেচে কেন ভর্তি হলো বলো? প্লাস আরেকটা জিনিস হচ্ছে ভাই, তোমাদের বুঝতে হবে একটা জিনিস, চিন্তা করো এই যে তোমাদের ক্লাস তোরা নিচ্ছি, তুমি আমাদের সাইডটা একটু চিন্তা করো। আমরা হচ্ছে বিগত কত বছর পড়াশোনা করলাম, এই যে ভার্সিটিতে পড়তেছি এখন, আমরা প্রায় হচ্ছে তোমার প্রায় 15 বছর হচ্ছে পড়াশোনা করছি। সো 15 বছর পড়াশোনা দেখো, একটু থিঙ্ক করো, মানে সবসময় একটা জিনিস শোনো যে তুমি নিজেকে একটু, মানে তুমি যার সাথে ধরো তুমি একটু মাঝে মাঝে চেষ্টা করো, মাঝে মাঝে তুমি নিজেকে অন্য কারো অবস্থায়, মানে অন্য কারো জায়গায় হচ্ছে তুমি নিজেকে বসাইয়া তুমি ওই জায়গাটা হচ্ছে থিঙ্ক করবা। সো তুমি একটু জাস্ট আমার এখানে ধরো আমার অবস্থানে তোমাকে হচ্ছে তুমি চিন্তা করো যে তুমি 15টা বছর হচ্ছে পড়াশোনা করেছো, পড়াশোনা করে একটা ভার্সিটিতে চান্স পাইছো এবং তারপর হচ্ছে কি তুমি স্টুডেন্টদের হচ্ছে পড়াইছো। সো এখন অবশ্যই তাহলে এই যে আমি যে 15টা বছর করলাম, মানে পড়াশোনা করলাম, তারপর হচ্ছে আমি কি তোমাদের পড়াইতে পারতাছি? তাহলে এই যে এত বছর আমার বাবা মা কষ্ট করে হচ্ছে আমাকে পড়াইলো বা আমাদেরকে পড়াইলো, তাহলে আমার বাবা মার একটা আশা আছে কিনা, একটা স্বপ্ন আছে কিনা যে আমার ছেলেটাকে যে আমি এতদিন হচ্ছে পড়াশোনা করাইলাম, তাহলে সে কিছু টাকা পয়সা আমাকে হচ্ছে এখন একটু আর্ন করে দিবে। আমার তো হচ্ছে এখন বয়স হয়ে গেছে, আমাদের তো এখন বয়স হয়ে গেছে, সো আমাদের ছেলে মেয়েরাই কি আমাদের হচ্ছে এখন একটু ইনকাম করে দিবে, সো এটা দিয়ে হচ্ছে আমরা ইনশাল্লাহ চলবো। সো এরকম একটা আশা আমাদের মা বাবার আছে কিনা বলো? আছে যেহেতু, সো এই জন্যই মেইনলি কি আমাদের হচ্ছে এই যে পেইড কোর্সটা হচ্ছে নামা দিতে হয় এবং তোমাদেরকে বলি যে ভাইয়া একটু ভর্তি হও, ঠিক আছে? তাই না? এই জন্যই তো, না হলে তো যদি আমাদের কাছে অফুরন্ত টাকা থাকতো তাহলে তো হচ্ছে আমরা বলতাম না, আমরা তো একদম মানে মাথা ধরে চলে যেতাম, তাই না? কিন্তু এভাবে একটু নিজে নিজে চিন্তা করবো আর কি, ঠিক আছে? এই জন্যই তোমাদেরকে মাঝে মাঝে একটু পেইড কোর্সের কথা একটু বলি, তো কেউ আবার রাগ করো না, ঠিক আছে? এই হচ্ছে বিষয়, দেখি বুঝতে পারছো কিনা সবাই? বুঝতে পারছো? ওকে, অনেক সময় হয়ে গেছে আমাদের, আর বেশিক্ষণ লাগবে না, আমি শেষ করে দিচ্ছি, ঠিক আছে? আমি সেটা শেষ করে দিচ্ছি ইনশাল্লাহ। আর একটা জিনিস হচ্ছে মনে রাখবা যে অনলাইন আমাদের জন্য হচ্ছে একটা আশীর্বাদ, আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ বলো, আশীর্বাদ। কারণ তুমি একটা জিনিস চিন্তা করো, তুমি অফলাইনে একটা যদি প্রাইভেট পড়ো, একটা অধ্যায় শেষ করতে তোমার, অফলাইনে যদি তুমি একটা প্রাইভেট পড়ো, সো প্রাইভেটে একটা অধ্যায় শেষ করতে তোমার কমপক্ষে 3 থেকে 4 হাজার টাকা লাগে যারা প্রাইভেট পড়ায়। আবার যদি তুমি কোচিং এ পড়ো এটলিস্ট তোমার 1 থেকে 2 হাজার টাকা লাগে। কিন্তু এখানে অনলাইনে যে তুমি সুবিধাটা পাইতেছো আমাদের কাছ থেকে বা কোনো কারো কাছ থেকে, সেটা হচ্ছে আমরা বিশেষ করে আমাদের ক্ষেত্রে বলি, আমরা মাত্র হিসাব করে দেখলাম যে 1590 টাকাকে তুমি যদি হচ্ছে 12 দ্বারা যদি ভাগ করো, তোমাদের যেহেতু 12টা সাবজেক্ট, তাহলে কি মাত্র 158 টাকা করে পড়তেছে। সো 158 টাকায় তুমি পুরো একটা সাবজেক্ট শেষ করে দিতে পারতেছো। আবার এমনও না যে 158 টাকা তোমার প্রত্যেক মাসে দিতে হবে, এরকমও না। তোমার হচ্ছে কি জাস্ট একবার 1590 টাকা দিয়ে ভর্তি হইলা, আর কোনো টাকা পয়সা দিতে হবে না, একদম সিলেবাসটা শেষ করে আমাদের থেকে তুমি বিদায় নিলা ইনশাআল্লাহ। বুঝতে পারছো? এই হচ্ছে কাহিনী। সো ভর্তি যারা হইতে চাও তারা হচ্ছে এই নাম্বার একটু নক দিবা, আমি ভর্তি হলে মানে অবশ্যই ভর্তি হতে খুশি হবো আর কি ইনশাআল্লাহ। বিশেষ করে যারা হচ্ছে আমাদের ক্লাসগুলো করো, ভাইয়াদের রিপোর্ট গুলো দেখতেছো, সো যারা হচ্ছে আমাদের ক্লাস করে তাদের কথা তুমি বাদ দাও, তারা হচ্ছে দেখতেছ না যে আমরা কিভাবে পড়াইতেছি। সো যারা এটলিস্ট আমাদের ক্লাসগুলো করছো, আমি আশা করবো যে তোমরা, আমার অনেক নাম হচ্ছে মুখস্থ হয়ে গেছে তোমরা যারা আমাদের ক্লাসগুলো করো, আমি আশা করবো যে তোমরা হচ্ছে ইনশাআল্লাহ ভর্তি হবা। মন থেকে তোমাদের জন্য দোয়া থাকবে ইনশাআল্লাহ, ঠিক আছে? এবং পরবর্তীতে তোমরাও যখন এরকম আমাদের অবস্থানে আসবা ইনশাআল্লাহ, তোমরাও যাতে এরকম স্টুডেন্ট পড়াইতে পারো, তোমরা যাতে মানে তোমাদের মা বাবার মুখে হাসি পড়ে, সেই দোয়াই তোমাদের জন্য থাকো ইনশাআল্লাহ, ঠিক আছে? ওকে ফাইন, আরেকবার বলবো না ভাই, অনেক কথা বলে ফেলছি, সরি ফর দ্যাট, যদি রাগ করে থাকো। আচ্ছা, তাহলে এবার দেখো আমি যদি আরেকটা উদাহরণ দিই, এনে যদি আরেকটা প্রশ্ন করি তাহলে তোমরা আরো ক্লিয়ার হবা। তাহলে এরপরে যদি আসি, দেখো বর্গের ক্ষেত্রে, তাহলে বর্গের ক্ষেত্রে যদি চিন্তা করি ভাইয়া, বর্গের ক্ষেত্রে যদি চিন্তা করি, দেখো বর্গের ক্ষেত্রে যদি ভাই চিন্তা করি, সেটা হচ্ছে ভাইয়া একটা বর্গের বাহুর দৈর্ঘ্য। তাহলে আমি ভাই তোমার কি বলছি ভাইয়া, তুমি সবসময় 100 ধরবা। তাহলে বর্গের বাহুর দৈর্ঘ্য প্রাথমিকভাবে বাহুর দৈর্ঘ্য কত? বর্গের বাহুর দৈর্ঘ্য কত ধরবা? বাহুর দৈর্ঘ্য কত ধরবা? 100 ধরবা। এখন প্রাথমিকভাবে আবার বর্গের প্রস্থ কি 100 ধরবা? বর্গের কি প্রস্থ আছে? বর্গের প্রস্থ নাই, বর্গের জাস্ট কি একটাই বাহু, তাই না? একটাই বাহু। সো বাহুর দৈর্ঘ্য কত? 100 ধরবা। তাহলে বর্গ মনে রাখো যে বর্গ যদি বলে তাহলে তোমার জন্য কি সহজ। তাহলে বর্গের বাহুর দৈর্ঘ্য কত? 100। তাহলে বর্গের ক্ষেত্রফল কত হবে? বর্গের ক্ষেত্রফলের সূত্র কি? বাহু স্কয়ার মানে কি 100 এর উপর স্কয়ার। 100 এর উপর স্কয়ার গুলো তুমি কত পাবে? 100 এর উপর স্কয়ার গুলো তুমি হচ্ছে বেসিক্যালি 10,000ই পাবা। 10,000 পাই না, ঠিক আছে? 10,000 পাই না, ক্লিয়ার? আচ্ছা, এবার দেখো, এবার হচ্ছে এটা কি? এটা হচ্ছে প্রাথমিক অবস্থা। সেটা যদি আমি পরবর্তী অবস্থা চিন্তা করি, পরবর্তী অবস্থা, তাহলে পরবর্তী অবস্থায় দৈর্ঘ্য কত? পরবর্তী অবস্থায় দৈর্ঘ্য হচ্ছে আমাদের আগে কত ছিল? 100, আগে ছিল 100, আর এখন কি 10% হচ্ছে কি হ্রাস পাইছে, মানে কি 10 হচ্ছে বিয়োগ হবে, 10 হচ্ছে বিয়োগ হবে, তাহলে আমাদের কত? 90, তাহলে 90। সো তাহলে এখানে ক্ষেত্রফল তাহলে কত হবে বলো? ক্ষেত্রফল তাহলে কত হবে? ক্ষেত্রফল তাহলে হবে হচ্ছে আমাদের 90 এর উপরে হচ্ছে কি স্কয়ার,
তো 90 এর উপরে যদি স্কয়ার হয় ভাইয়া, 90 এর উপরে যদি স্কয়ার হয় তাহলে এটা কত হবে? ক্যালকুলেটর করবা, আর আমার ক্যালকুলেটর লাগবে না। 9 এর উপরে স্কয়ার কত? 81, আর দুটো শূন্য হয়ে যাবে এখানে। এগুলো তোমাদের ভার্সিটিতে শেখাবো ইনশাআল্লাহ, যে কিভাবে হাতে ক্যালকুলেশন করতে হয়, ঠিক আছে? পরবর্তীতে তোমরা যখন আরেকটু বড় হবা। তাহলে কত? 8100, ঠিক আছে? 8100 এলো। তাহলে দেখো আগে কত ছিল? আগে ছিল কত? আগে ছিল 10,000, আর এখন হচ্ছে কি 8100। তাহলে তুমি যেটা করবা ভাইয়া, তুমি যেটা করবা সেটা হচ্ছে কি করবা, এখানে এটা থেকে কি, এটা হচ্ছে বিয়োগ দিবা, ঠিক আছে ভাইয়া? ঠিক আছে, এই যে এইটা কত? 10,000, তাই 10,000 থেকে বিয়োগ দিবা কত? 8100 বিয়োগ দিবা, তাহলে কত থাকবে বলো তো? এখানে তাহলে তোমার দেখবা 1900 থাকবে, ঠিক আছে? 1900 থাকবে। তো সবার লাস্টে কি করতে হবে, এটাকে আবার 100 দ্বারা ভাগ করতে হবে। সো ভাগ করলে কত পাবা? এখানে 19 পাবা। সো 19%। এখন বলো 19% কি বৃদ্ধি না হ্রাস? দেখো আগে কত ছিল? 10,000, পরে হয়েছে কি 8100, এর মানে কি হ্রাস পাইছে। সো 19% হচ্ছে কি আমাদের হ্রাস, ঠিক আছে? সো তোমরা যারা একটু চালাক আছো, তোমরা যারা একটু চালাক, তোমরা হচ্ছে এই জিনিসটা এইভাবে চিন্তা করবা, তোমার এগুলা কিছু করারই দরকার নাই, এগুলা কিছু করারই দরকার নাই। তোমরা যারা চালাক, তুমি জাস্ট দেখতেছো এটা তো 10,000ই আসে, আর এটা করলে কত হয়েছে? 8100, মানে 81। সো তুমি চিন্তা করবা 10,081, মানে তুমি এইভাবে চিন্তা করবা, আচ্ছা 100 থেকে 81 বাদ দিলে কত হয়? 100 থেকে 81 বাদ দিলে কত হয়? 100 থেকে 81 বাদ দিলে কত? 19, মানে 19 অ্যান্সার। যেহেতু প্রথমটা বড়, পুরোটা হচ্ছে কি ছোট, এর মানে কি হ্রাস পাইছে 19%। বলো, বুঝছো? চিন্তা করতে পারতে হবে। আমার ক্লাসের পরে তুমি নোটটা নিয়ে একটু চিন্তা করবা, যে ভাইয়া যেগুলো বক করলো ওটা নিয়ে তুমি আরেকটু ভাববা, তাহলে দেখবা তোমার ব্রেনটা আরো শার্প হবে ইনশাআল্লাহ, ঠিক আছে? ওকে ফাইন। তারপরে আচ্ছা লাস্ট এই প্রশ্নটা হচ্ছে লাস্ট, এরপরে আচ্ছা এটা লাস্ট না, এরপর আরেকটা প্রশ্ন আছে, ঠিক আছে? আরেকটা প্রশ্ন আছে। সো একদম লাস্টে যে প্রশ্নটা দেখাবো, 1 মিনিট লাগবে করাইতে, ওইটা 100%, 100% ওইটা আসবে। ওটা তুমি ধরে রাখা যে ওইটা এসে গেছে, কারণ এমন কোনো পরীক্ষা নাই ওইটা আসে নাই, ঠিক আছে? একদম লাস্টে যেটা করাবো। সো এটা দেখো, এটাও 100% ইম্পর্টেন্ট, এটাও 100% ইম্পর্টেন্ট। দেখো এটাও 100% ইম্পর্টেন্ট। কি বলছে? চতুর্থ সমানুপাত। মনে রাখবো ভাইয়া, ধরো হচ্ছে চতুর্থ সমানুপাত বলতে বোঝায় যে পি পি কিউ আর এস, ধরো চারটা জিনিস আছে, তাই না? সো পি কিউ আর এস, মনে রাখবা পি কিউ আর এস, পি কিউ আর এস, ঠিক আছে? এরকম ধরো চারটা জিনিস। সো তাহলে এখানে তিনটা মান তোমার দেওয়া আছে। দেখো পি এর মান কত দেওয়া আছে? পি এর মান হচ্ছে 5 দেওয়া আছে। কিউ এর মান হচ্ছে কত দেওয়া আছে? 10 দেওয়া আছে। আর এর মান হচ্ছে কি, সরি হ্যাঁ, আর এর মান হচ্ছে 8 দেওয়া আছে। আর এর মান হচ্ছে 8 দেওয়া আছে। আর এস এর মানটা কি তোমার হচ্ছে বের করতে বলছে। সো এটা আসলে কিভাবে বের করবা? এটা আসলে বের করার নিয়ম হচ্ছে ভাইয়া, তুমি এই যে পি কিউ আর এস, দেখো এই যে পি কিউ আর এস, এটাকে হচ্ছে এইভাবে সাজাইতে হয়। প্রথমটা হচ্ছে এখানে লিখবা পি, লিখলা, তারপর ভাগ দিবা, ঠিক আছে? ভাগ দিলা, তারপর কিউ লিখবা, ভাগ দিলা, সমান সমান দিবা, তারপর কি আছে? আর আছে না? সো এখানে হচ্ছে আর লিখবা, তারপরে এখানে কি লিখবা? এস লিখবা, বুঝছো? একদম সিকোয়েন্স এইভাবে যাবে, পি কিউ আর এস। দেখো পি কিউ আর এস না, পি কিউ আর এস। সো পি কিউ আর এস এইভাবে আসবে, ঠিক আছে? সো এইভাবে যদি আসে, দেখো ভাইয়া এইভাবে যদি আসে, তাহলে পি এর মান তোমার কত দেওয়া আছে? পি এর মান 5 দেওয়া আছে, 5। কিউ এর মান কত দেওয়া আছে? 10 দেওয়া আছে, 10। তারপর আর এর মান কত দেওয়া আছে? আর এর মান হচ্ছে কি 8 দেওয়া আছে, সো এই যে 8, তাহলে 8। আর এস এর মান কত? এস এর মান হচ্ছে কি 9। সো এসটাই তোমার বের করতে হবে। সো এসটা কিভাবে বের করবা? কোনাকুনি গুণ করবা, কোনাকুনি গুণ করবা, যে এস আর 5 গুণ করবা, তাহলে এস আর 5 গুণ করলে কি আমাদের 5s, তাই না? আর 10 আর 8 গুণ করবা, তাহলে কত? 8 10 কে 80, ঠিক আছে? তাহলে এস কত হবে আমাদের? এস তার হবে হচ্ছে 80 ভাগ হচ্ছে কত? 5, তাহলে কত? 80 ভাগ 5 করে কি 5 12 আসে না? তাই তো 5 12 আসে না? ভাগ করে দেখি আমি তো। 80 ভাগ 5 যদি করো, 80 ভাগ 5, হ্যাঁ সরি 5 16 80, ঠিক আছে? 5 16 80, সো আমাদের 16। তাহলে এস এর মান দেখো, এই যে এসটা খেয়াল করো, এটা হচ্ছে চতুর্থ সমানুপাত, এটাকে বলা হচ্ছে প্রথম সমানুপাত, এটাকে বলে প্রথম সমানুপাত, এটাকে বলে দ্বিতীয় সমানুপাত, এটাকে বলে তৃতীয় সমানুপাত, আর এটাকে বলা হচ্ছে কি চতুর্থ সমানুপাত। তাহলে এই চতুর্থ সমানুপাতের মান তুমি কত পাইলা ভাইয়া? 16 পাইলা, ঠিক আছে? সো এই হচ্ছে বিষয়। ক্লিয়ার ভাইয়া? বুঝতে পারছো? বুঝতে পারছো? সো বুঝতে পারলে কি লিখবা? 18 সি লিখবা, ঠিক আছে? বুঝতে পারলে 18 সি লিখবা, তোমাদের 18 সি লিখবা। আচ্ছা আমি আর টাইম না নেই, তবে আরেকটা ম্যাথ আমাদের রাস্তা আছে। তো এটা তোমাদের হোমওয়ার্ক, এইটা তোমাদের হোমওয়ার্ক, এটা তো মেবি করাইলাম তাই না? হ্যাঁ একটু করাইছি মেবি। আচ্ছা না করাই থাকলে এটা হোমওয়ার্ক, ঠিক আছে? এরকম করাইছি না? এটা হচ্ছে হোমওয়ার্ক, এই যাবলো। আচ্ছা এরপর ত্রিকোণমিতি করাবো ইনশাআল্লাহ কালকে। আরেকটা প্রশ্ন আছে, দাঁড়াও যায় না, ওই প্রশ্নটা আসবে 100% আসবে। এদিকে আছে এখানে, একটু দাঁড়াও। আমি এই প্রশ্নটা প্রথমে স্লাইডে, তো এই প্রশ্নটার জন্য আর কি মিল দেরি হয়েছে তোমাদের, বুঝছো? এটা এমন একটা প্রশ্ন, এই প্রশ্নটা ছাড়া স্লাইডটা করা হয়েছিল, পরে এই প্রশ্নটা অ্যাড করার জন্য প্লাস সামথিং আরো কিছু আনার জন্য তোমার আসলে দেরি হয়েছে। সো এটা এত ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, দেখো খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, এটা তোমার প্রত্যেকবার হচ্ছে আসে, প্রত্যেকবার হচ্ছে আসে। সেটা হচ্ছে ভাই দেখো কি আছে আমাদের 3m প্লাস হচ্ছে কি n ডিভাইড বাই হচ্ছে কি n মাইনাস m, n মাইনাস ওই m ইকুয়াল টু কি দেওয়া আছে? ইকুয়াল টু হচ্ছে কি 9 দেওয়া আছে। সো বলছে হচ্ছে কি তোমার m is to n হচ্ছে বের করতে বলছে। সো তুমি কি করবে ভাইয়া? তুমি যেটা করবা মনে রাখবা, এই 9 এর নিচে কিছু নাই মানে কি 9 এর নিচে 1 আছে, এই 9 এর নিচে কিছু নাই মানে কি 9 এর নিচে কি ভাইয়া 1 আছে। তো তুমি যেটা করবে ভাইয়া, দেখো তুমি যেটা করবা সেটা হচ্ছে কোনাকুনি গুণ করবা, এভাবে গুণ করবা, এভাবে হচ্ছে গুণ করবা, এভাবে গুণ করবা। তো কোনাকুনি যদি গুণ করো, দেখো এই পুরা জিনিসটা, দেখো এই পুরা জিনিসটারে তুমি যদি 1 দিয়ে গুণ করো, তাহলে কি এই জিনিসটাই থাকবে না? আরে আর 1 মিনিট লাগবে, বেজার করতেছো কেন? 1 মিনিট লাগবে। তো 3m প্লাস n, এই যে পুরা জিনিসটা আছে, এই পুরা জিনিসটাকে তোমার কি এই একের সাথে গুণ হবে, তাহলে একের সাথে যদি কোনো জিনিস গুণ হয় তাহলে কি ওই জিনিসটাই থাকে।
তাই 3m প্লাস n এটাই থাকবে, 3m প্লাস n ই থাকবে। আর এখানে দেখো এবার এই যে n মাইনাস m আর এই 9 হচ্ছে গুণ হবে, তাহলে এই 9 দিয়ে প্রথমে তুমি n কে গুণ করো, 9 দিয়ে প্রথমে তুমি n কে গুণ করো, তাহলে কি হবে 9n। তাহলে এই 9 দিয়ে দেখো 9 দিয়ে প্রথমে n কে গুণ করলে তাহলে কি হবে 9n, তাহলে এই যে মাইনাস আছে মাইনাসটা দাও, এবার এই 9 দিয়ে m কে গুণ করো, তাহলে কি হবে আমাদের 9m, বুঝছো হইলো? আচ্ছা এবার দেখো, এবার তাহলে খেয়াল করে দেখো তোমার কি লাগবে, তোমার কি চাইছে m is to n, তাই না? আচ্ছা তুমি এই যে মাইনাস 9m, দেখো এই যে মাইনাস 9m এটাকে তুমি হচ্ছে এই পাশে নিয়ে আসো, আগে থেকে এখানে কি 3m আছে, আর এই মাইনাসের 9m যদি এই পাশে নিয়ে আসো তাহলে কি প্লাসের 9m, আর এই পাশে আগে থেকে কি আছে 9n আছে, এই যে n এটা যদি ওই পাশে নাও তাহলে কি আমাদের মাইনাসের n। তাহলে যেটা আমাদের হইলো সেটা হচ্ছে ভাইয়া 9 আর 3 কত 12m, 12m ইকুয়াল টু, এবার হচ্ছে 9টা থেকে একটা n বাদ দিলে কত 8টা n, ঠিক আছে 8টা n। তাহলে দেখো ভাইয়া, তাহলে দেখো এই যে খেয়াল করো তোমার কি চাইছে, তোমার হচ্ছে m is to n চাইছে, তাই না? m is to n চাইছে, সো তোমার m টা কিন্তু উপরে থাকবে। সো তুমি যে কাজটা করবা দেখো m টা এখানে আছে না, m টা এখানে রাখো, m টা এখানে রাখবা, এই যে n টা খেয়াল করো, এই যে n টা যদি এই পাশে আসে তাহলে কি ভাগ হবে না, n ভাগ হবে, তাহলে এই পাশে আর কি থাকলো, এই যে 8 থাকলো, আর এই যে 12টা, এই 12টা যদি ওই পাশে যায় তাহলে কি হবে 12 ভাগ হবে। বলো বিষয়টা কি বুঝতে পারছো? খেয়াল করো দেখো এই যে এই লাইনটা আমি আবার করাইতেছি, দেখো এই লাইনটা আমি আবার বলতেছি, দেখো খেয়াল করো বিষয়টা বুঝো ভাইয়া, যে তোমার এই যে এমটা, এই যে এমটা তুমি প্রথমে লিখলা, এমটা তুমি লিখলা, এবার এই যে এনটা যদি হচ্ছে এই পাশে আসে, এনটা যদি সমান এই পাশে আসে তাহলে কি হবে ভাগ হয়ে যাবে, এই পাশে গুণ আছে এই পাশে কি ভাগ হবে, তাহলে এই যে সমান এই যে সমান দিলা, এই যে উপরে কি আছে 8 আছে, সো 8টা দিলা, এই যে 12টা আছে এই 12টা যদি এই পাশে যায় তাহলে কি এখানে গুণ আসছে এই পাশে গেলে কি ভাগ হবে, সেই 12, বুঝছো? তাহলে তোমার কি দাঁড়াইতেছে এই যে m বাই n, এই m বাই n মানে কি, দেখো এই m বাই n মানে কি, m এই দাগের বদলে কি, এই দাগের বদলে হচ্ছে একটা ইস টু, দাগের বদলে একটা ইস টু, এই যে n থাকলো এই n, তারপরে এই 8 লেখো, এই দাগের বদলে কি ইস টু, এই 12 তাহলে 8 বাই 12, তাই না? 8 বাই 12। সো এখানে একটা কাজ করতে পারো, দেখো একটু কাটাকাটি করো, তুমি যদি 4 দ্বারা কাটো তাহলে 4 দ্বারা কাটলে 4 8 এর মধ্যে কি 2 বার যায়, আর 12 এর মধ্যে কি 3 বার যায়, তাহলে কি 2 বাই 3 থাকতেছে। সো তাহলে 2 বাই 3 যদি থাকে তাহলে 2, এই যে 2, এই যে ভাগের বদলে কি ইস টু, এই 3 আছে, এই হচ্ছে কি আমাদের 3, সো 2 is to 3, সো 2 is to 3, ঠিক আছে 2 is to 3, 2 is to 3। রিমাইন্ড করে দেই, এখানে তোমার m is to n বলছে, তোমাদের বলতে পারে কি n is to m, ঠিক আছে একটু সতর্ক থাকবা, তবে m is to n ই বেশিরভাগ দেওয়া থাকে, সো 2 is to 3 আসে এটা, ঠিক আছে? সো তোমরা চাইলে এই অ্যানসারটা হচ্ছে মুখস্থ রাখতে পারো, কারণ এই প্রশ্নটা হচ্ছে চেঞ্জ হয় না, এই প্রশ্নটা হচ্ছে এইভাবেই দেওয়া থাকে, সো মনে রাখবা যদি হচ্ছে তোমাকে বলে কি m is to n তাহলে কি 2 is to 3, আর n is to m বলে কি না 3 is to 2 হবে। তোমরা চাইলে মুখস্থ করতে পারো, অথবা সিম্পল ক্যালকুলেশন কি 30 থেকে 40 সেকেন্ড লাগবে আর কি। সো ভাইয়া এই হচ্ছে আজকের ক্লাস, আলহামদুলিল্লাহ আমি সর্বোচ্চ চেষ্টা করছি যে এই চ্যাপ্টারে, এই বীজগাণিতিক অনুপাত ও সমানুপাত এই চ্যাপ্টারে যত টাইপের এমসিকিউ গুলো ছিল সবগুলো টাইপ আমি হচ্ছে কভার করার চেষ্টা করছি, আলহামদুলিল্লাহ। জাস্ট আজকের ক্লাসে যারা নতুন জয়েন হইছো, তোমরা গত ক্লাসের একদম শেষে যদি একটু দেখো, জাস্ট ওখানে হচ্ছে কি করাইছিলাম, এই লসাগু গসাগুর যে ম্যাথটা ওখানে হচ্ছে আগের ক্লাসে করাইছিলাম, ঠিক আছে? আজকের ক্লাসে যারা নতুন আছো আগের ক্লাসটা একটু দেখে নিবা, তাহলে হচ্ছে মানে বাকি যে এমসিকিউ গুলো ছিল, মানে এই অধ্যায়ের আরেকটা টাইপ ছিল, ওই টাইপটা গত ক্লাসে করাইছিলাম। সো তাহলে এই চ্যাপ্টার থেকে ভাইয়া এই টাইপগুলোর বাইরে হচ্ছে আর আসা পসিবল না, এগুলাই থেকে মিলিয়ে আসে ইনশাআল্লাহ। আমি সর্বোচ্চ চেষ্টা করছি যেগুলো সবগুলো টাইপ যদি কভার হয়। সো তোমাদের কাছে হচ্ছে আমার হচ্ছে রিকোয়েস্ট, যারা হচ্ছে আমাদের পেড বেজে ভর্তি হবে ইনশাআল্লাহ হয়ে যাও, রিকোয়েস্ট না, ঠিক আছে রিকোয়েস্ট না, তোমাদের যদি মনে হয় যে আলহামদুলিল্লাহ যে ভাইরা ভালো পড়ায় ইনশাআল্লাহ ভালো ক্লাস নিতে পারবো তোমাদের, তাহলে হচ্ছে ভর্তি হতে পারো। এই যে কোর্স ফি দেওয়া আছে আজ রাত 12টা পর্যন্ত, এই কোর্স ফি হচ্ছে ফিক্সড, মেবি হচ্ছে আর কত আধা ঘন্টা আছে নাকি 1 ঘন্টা আছে। সো এই 1 ঘন্টার মধ্যে চাইলে হচ্ছে ভর্তি হতে পারো ইনশাআল্লাহ তোমরা সবাই। আর বাই এনি চান্স যদি কারো মনে হয় যে তোমার হচ্ছে আগামীকাল ভর্তি হবা, সেক্ষেত্রে তুমি হচ্ছে আমাকে নক করতে পারো, তারপর আমি একটা কিছু তোমাকে বলবো যদি কেউ আগামীকাল বা পরশু ভর্তি হও, ঠিক আছে ইনশাআল্লাহ আমি তোমাকে সাহায্য করার একটা চেষ্টা করবো। সো বেসিক্যালি আজকের মধ্যে ভর্তি হয়ে যাও ইনশাআল্লাহ, হয়তো এই লাইভ ক্লাসের মধ্যে অনেকে আলহামদুলিল্লাহ ভর্তি হয়ে গেছে, ইনশাআল্লাহ তোমরা ভর্তি হয়ে যাও, ঠিক আছে? সো ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম। আমাদের ক্লাস শেষ করার নিয়ম কি ভাইয়া? ক্লাস শেষ করার নিয়ম হচ্ছে আলহামদুলিল্লাহ মন থেকে শুকরিয়া আদায় করো, এবং হচ্ছে কমেন্ট বক্সে আলহামদুলিল্লাহ লেখো। সো ভর্তি হওয়ার জন্য কি করতে হবে? এই যে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে 018 63 64 40 87, এটাই হোয়াটসঅ্যাপ, এটাই বিকাশ, এটাই নগদ, ঠিক আছে? এই নাম্বারে আমার সাথে চাইলে কথা বলতে পারো। সো এই হচ্ছে কথা, ঠিক আছে? সো ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।